আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় চিকিৎসক ভাই বোনেরা, জেনেসিসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেই ক্লাসের টপিকসটা হলো মেটাবলিজম, ফুড নিউট্রিশন, ভিটামিন, মিনারেলস। আজকের ক্লাসটি অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা যারা রেসিডেন্সিতে আপনারা যারা চান্স পেতে চান তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি ক্লাসের শুরুতে আপনাদের একটু বলতে চাই। সেটা হলো, আপনারা নিঃসন্দেহে জানেন যে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি থেকে এখন কোশ্চেন কিন্তু অনেক বেশি আসতেছে। শুধুমাত্র ফিজিওলজি থেকে কোশ্চেন আপনি কমন পাবেন প্রায় 40টার মতো, মানে সব টপিকস মিলে ফিজিওলজি। আর বায়োকেমিস্ট্রি নিয়ে কোশ্চেন কিন্তু আগে কম আসতো, এখন কিন্তু বায়োকেমিস্ট্রি থেকে কমপক্ষে 12টা কোশ্চেন আপনি পাবেন। এবং সেই 12টা কোশ্চেন বায়োকেমিস্ট্রি বলতে আমরা বুঝি হচ্ছে এই মেটাবলিজম থেকে। তার মানে বায়োকেমিস্ট্রি পোর্শনের মধ্যে আপনার একদম বেসিক বায়োকেমিস্ট্রি থেকে কোশ্চেন কমন পাবেন হচ্ছে 2টার মতো। আর মেটাবলিজম, ফুড নিউট্রিশন, ভিটামিন, মিনারেল আজকের ক্লাস থেকে আপনি কোশ্চেন কমন পাবেন কমপক্ষে 10টি। এখন যদি আমরা একটু ভাগ করে বলি যে শুধু মেটাবলিজম, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, এই 3টা মেটাবলিজম থেকে কয়টা কোশ্চেন আসবে আমি বলবো। আপনার শুধু মেটাবলিজম থেকে কোশ্চেন আসবে হচ্ছে কমপক্ষে 6টি। এর মধ্যে কার্বোহাইড্রেট থেকে 2টি, এরপরে হচ্ছে আপনার লিপিড থেকে 2টি, প্রোটিন থেকে 1টা অথবা 2টা, অনেক সময় কার্বোহাইড্রেট থেকে 3টা কোশ্চেন চলে আসে। তো যাই হোক, অন অ্যান অ্যাভারেজ আপনার মেটাবলিজম টপিকসটা থেকে আপনি কোশ্চেন কমন পাবেন কমপক্ষে 6টি। এখন বাকি থাকলো 4টা কোশ্চেন আমাদের আজকের ক্লাসের। এই 4টা কোশ্চেনের মধ্যে ভিটামিন থেকেই 2টা কোশ্চেন কমন পেয়ে যাবেন। এই জন্য ভিটামিনটা খুব ভালো করে পড়তে হবে। ভিটামিন 2টা কোশ্চেন কমন পাওয়া যাবে। ফুড নিউট্রিশন এবং মিনারেল এখান থেকে আপনি 2 থেকে 3টার মতো কোশ্চেন কমন পাবেন। তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা শুরু করতে চাই। তো ক্লাসের শুরুতেই আমি আপনাদের যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি আপনারা মানেন, বিশ্বাস করেন এবং পড়ার সময় যদি খেয়াল করেন, তাহলে আমার মনে হয় আপনাদের মেটাবলিজম নিয়ে আপনাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নাই। মেটাবলিজম এই টপিকসটি কোনো সময়ে আমাদের ভালো লাগেনি। এটা কি এমবিবিএস কি পোস্ট গ্রাজুয়েশন? এমবিবিএস এ যখন পড়তে গেছে তখন মাথায় কিছুই ঢোকেনি, মানে আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। এখন যখন পোস্ট গ্রাজুয়েশনে আমরা যখন পড়তে এসেছি তখনও আমাদের কাছে এই টপিকসটা কেন জানি বিদঘুটে মনে হয়। পড়তে গেলেই ঘুম চলে আসার পিছনে, এই ঘুম চলে আসার পিছনে একটা অন্যতম কারণ হলো মেটাবলিজম সম্পর্কে একটা ফোবিয়া কাজ করে। আমি বুঝতে পারি না, আমার মাথায় ঢোকে না। প্রিয় চিকিৎসক ভাই বোনেরা, আজকের ক্লাসে আমি চেষ্টা করব কত সহজে আপনি এই মেটাবলিজমটি মনে রাখবেন এবং এখান থেকে কোশ্চেনগুলো আপনি উত্তর দিতে পারবেন। তো আমার ক্লাসের শুরুতে আমি কিছু সতর্কীকরণ বিজ্ঞপ্তি আপনাদের দিতে চাই যে মেটাবলিজম মানেই হচ্ছে সাইকেল, টিসিএস সাইকেল, এইচএমপি শান পাথওয়ে, তাই না? তারপরে গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, সাইকেল আর পাথওয়ে দিয়ে ভরা। প্রথমে যে কথাটা বলতে চাই, কোনো সাইকেলের মধ্যেই উঠবেন না। উঠলে আপনি কাটাবন থেকে কখন সদরঘাট চলে গেছেন আপনি বুঝতেই পারবেন। এই জন্য এই সাইকেলগুলো থেকে আপনি কি পড়বেন, আমি প্রত্যেকটা সাইকেল পড়ানোর সময় আমি বলে দিব, তখন আপনি জিনিসগুলো খেয়াল করবেন। প্রিয় চিকিৎসক ভাই বোনেরা, তো চলুন আজকে আমার ক্লাসে, ওয়েলকাম টু মাই টুডেস ক্লাস। আমরা প্রথমে আমাদের ক্লাসের আমরা সাজেশন দেখাতে চাই। এই সাজেশনগুলো আপনাদের লেকচার শিটে নাই। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের লেকচার শিটের এই যে লেকচার শিট, এই লেকচার শিটের পেজটা উল্টায় এখানে একটু সাদা এই পোর্শনটার মধ্যে, এই ব্ল্যাঙ্ক পোর্শনটার মধ্যে আপনি সাজেশনগুলো শর্টকাট লিখে ফেলবেন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি তো সাজেশনের মধ্যে কি আছে, একটু খেয়াল করেন। দেখেন, 1 নম্বর সাজেশনের মধ্যে দেখেন লাল কালি দিয়ে মার্ক করে দেওয়া আছে মেটাবলিক পাথওয়ে অকারিং ইন মাইটোকন্ড্রিয়া এন্ড সাইটোপ্লাজম। দেখেন সাইটোপ্লাজমটা কিন্তু ব্ল্যাক, মাইটোকন্ড্রিয়াটা কিন্তু রেড। এই টপিকসটা ছাত্রদের খুব প্রিয় এবং আপনারা রেসিডেন্সির কোশ্চেনগুলো খুঁজে দেখবেন
কোশ্চেন আসছে ফলোইং মেটাবলিক পাথওয়ে অকারিং ইন মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে, কোন কোন পাথওয়ে মাইটোকন্ড্রিয়া হয়, পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। মনে রাখবেন আমার সাজেশনের মধ্যে যেগুলো রেড মার্ক করা থাকবে সেগুলো কিন্তু ইনফিনিটি স্টার। সেগুলো আপনি কিভাবে দাগাবেন? এইভাবে দাগাবেন, ইনফিনিটি স্টার। তার মানে এখান থেকে বিগত বছর অনেকবার কোশ্চেন আসছে। তাহলে ইনফিনিটি স্টার রেড মার্কগুলো, ব্লু কালারগুলো হচ্ছে 3টা স্টার। তাহলে আপনাকে সাজেশনের মধ্যেই দাগায় ফেলতে হবে, আপনি লেখার সময় আপনি দাগায় ফেলবেন। এরপরে দেখেন মেটাবলিক পাথওয়ে অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। কেমন? আপনারা বলতে পারেন যে মেটাবলিক পাথওয়ে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা কোনটা আগে পড়ব? বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে পরীক্ষায় প্রতিবারই কোশ্চেন থাকে, 2টা থাকে অথবা 3টা থাকে। প্রোটিন থেকে 1টার মতো কোশ্চেন থাকে, লিপিড থেকে 2টা কোশ্চেন থাকে। তার মানে আপনি আগে পড়বেন কার্বোহাইড্রেট মেটাবলিজম, তারপরে পড়বেন লিপিড, সবার শেষে পড়বেন হচ্ছে প্রোটিন। আচ্ছা, এটা আমরা পরে আবারও আসবো, আমি সাজেশনের মধ্যে বলবো। 3 নম্বর টপিকটা দেখেন, রেসপিরেটরি চেইন ইনফিনিটি স্টার। এখানে আপনি ইনফিনিটি স্টার দেন। রেসপিরেটরি চেইনের কোনো সাজেশন নাই, রেসপিরেটরি চেইনের সব কিছু করতে হবে। অক্সিডেটিভ ফসফোরিলেশন, পাথওয়ে অফ এটিপি ফরমেশন, 1টা স্টার। 5 নম্বর টপিকটা দেখেন, সোর্স এন্ড ফেট, ইনফিনিটি স্টার। পরীক্ষায় যদি এখানে এই টপিকটা থেকে কোশ্চেন আসে, টাকা ফেরত। প্রতিবারই আমি এই কথাটা বলি, কেউ এই দাবিটা নিয়ে জেনেসিসে আসেনি যে স্যার আপনি যে বললেন এই 5 নাম্বার টপিকস থেকে কোশ্চেন না আসলে টাকা ফেরত। তো কোশ্চেন তো আসে নাই, টাকা ফেরত দেন। এখন পর্যন্ত দাবিদার নেই। তার মানে বিশ্বাস করেন রেসিডেন্সি পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন আপনি কমন পাবেন ইনশাআল্লাহ, স্যারদের খুব প্রিয়। তার মানে আপনি এই 3টা আজকেই আপনি লেকচার শিটে দাগায় ফেলবেন, পেজ নাম্বারটা মেনশন করবেন, অথবা এটা আপনি নোট করে ফেলবেন। নোট করে ফেলে আপনি আপনার টেবিলের সামনে লাগায় রাখবেন। পাইরুভেটের সোর্স, পাইরুভেটের ফেট, এসিটাল কোয়ের সোর্স, এসিটাল কোয়ের ফেট, অ্যামোনিয়ার সোর্স, অ্যামোনিয়ার ফেট, ইনফিনিটি স্টার। এখন আসেন কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে আমরা কোন কোন টপিকসগুলো পড়ব। মনে রাখবেন কার্বোহাইড্রেট মেটাবলিজমে অনেক কথাবার্তা আছে, অনেক সাইকেল আছে। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ব গ্লাইকোলাইসিস। কি পড়বেন? গ্লাইকোলাইসিস। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে সাজেশনটা স্ক্রিনশট দিতে পারেন, অথবা আমি আমার ক্লাসে পড়ানোর সময় গ্লাইকোলাইসিস যখন পড়বো তখন আমি কথাগুলো আবারও বলবো। তাহলে গ্লাইকোলাইসিস সব পড়বেন। গ্লাইকোলাইসিসের এনজাইমগুলো ভালো করে পড়বেন, রেট লিমিটিং এনজাইমগুলো কি কি আছে সেটা পড়বেন, অ্যারোবিক অ্যানারোবিকের সাইট পড়বেন, ডিফারেন্সটা পড়বেন, ও এনজাইমগুলো পড়বেন, গ্লাইকোলাইসিসের রেগুলেশনটা পড়বেন। ইনফিনিটি স্টার, গ্লুকোনিওজেনেসিস, অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গ্লুকোনিওজেনেসিস। এই গ্লুকোনিওজেনেসিস থেকে আপনি সাবস্ট্রেটটা ভালো করে পড়বেন, সাবস্ট্রেট অফ গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিসের রেগুলেশনটা ভালো করে পড়বেন, গ্লুকোনিওজেনেসিসের রেট লিমিটিং এনজাইমটা পড়বেন। এই 3টা টপিকস এখান থেকে পড়লে হবে। ইনফিনিটি স্টার, এইচএমপি শার্ট, ইনফিনিটি স্টার। সাইটটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে, ইম্পর্টেন্স অফ এইচএমপি শার্ট। আরেকটা পড়বেন হচ্ছে গ্লাইকোলাইসিস এবং এইচএমপি শার্ট পাথওয়ে ডিফারেন্স। টিসিএ সাইকেল অত্যন্ত ইম্পর্টেন্ট। টিসিএ সাইকেলে কোন কোন ভিটামিন ইনভলভ, এটা পরীক্ষায় ভালো করে পড়তে হবে পরীক্ষার জন্য। পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে, ফলোইং ভিটামিন ইনভলভ ইন টিসিএ সাইকেল। টিসিএ সাইকেলকে এমফিবলিক পাথওয়ে কেন বলা হয়? তার মানে অ্যানাবলিক পাথওয়ে কি কি, অ্যানাবলিক রোল কি কি, ক্যাটাবলিক রোল কি কি। ইনফিনিটি স্টার। প্রোটিন মেটাবলিজম আমি বলেছি, প্রোটিন মেটাবলিজম অত বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে একটার বেশি কোশ্চেন আসে না। আপনি এই প্রোটিন মেটাবলিজমের মধ্যে ইউরিয়া সাইকেলটা 3টা স্টার দেন, ট্রান্স অ্যামিনেশনটা 3টা স্টার দেন। এখানে আরেকটা টপিকস এখানে মিসিং আছে, সেখানে আপনি সি নাম্বার দিয়ে লেখেন, 7 নম্বরের সি। 7 নম্বরের সি দিয়ে লেখেন হচ্ছে অ্যামোনিয়া মেটাবলিজম। দ্যাট মিনস সোর্স অফ অ্যামোনিয়া, ফেট অফ অ্যামোনিয়া। পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। তাহলে প্রোটিন মেটাবলিজম থেকে যদি কোশ্চেন আসে তাহলে অ্যামোনিয়ার সোর্স অথবা ফেট থেকে কোশ্চেন আসবে, আর যদি তা না আসে তাহলে ইউরিয়া সাইকেল থেকে আসবে। এরপর আসে লিপিড মেটাবলিজম, ইনফিনিটি স্টার। এখান থেকে কমপক্ষে আপনি 2টা কোশ্চেন কমন পাবেনই পাবেন। এই 2টা কোশ্চেনের মধ্যে একটা
কোশ্চেন আপনি পাবেন হচ্ছে লাইপোপ্রোটিন মেটাবলিজম। একটু খেয়াল করেন, লাইপোপ্রোটিন মেটাবলিজম। লাইপোপ্রোটিনের স্ট্রাকচার ভালো করে পড়বেন, কোনো কথা বাদ যাবে না। লাইপোপ্রোটিনের স্ট্রাকচার, লাইপোপ্রোটিনের সোর্স, কোথা থেকে তৈরি হয়, লাইপোপ্রোটিনের ফাংশন, লাইপোপ্রোটিন কিভাবে মেটাবলিজম হয়, বিশেষ করে এইচডিএল, এলডিএল। এবং এই লাইপোপ্রোটিন পড়ার সময় অ্যাপোলাইপোপ্রোটিন নামে একটা কথা আছে, সেটাও আপনাকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখন দেখেন কোলেস্ট্রল ডেরিভেটিভস, ইনফিনিটি স্টার, কোলেস্ট্রলের ফাংশনটা ভালো করে পড়বেন, কোলেস্ট্রল থেকে কোন কোন সাবস্টেন্স তৈরি হয় সেটাও ভালো করে পড়বেন। লাইপোলাইসিস, লাইপোজেনেসিস, এখান থেকে আমি দেখেছি যে লাইপোজেনেসিস এবং লাইপোলাইসিস হরমোনাল রেগুলেশনটা খুব ভালো করে দেখবেন, যে হরমোনাল রেগুলেশন এবং লাইপোলাইসিসে কোন এনজাইম ইনভলভ আর লাইপোলাইসিসে কোন এনজাইম ইনভলভ। ক্লিয়ার? বিটা অক্সিডেশন 3টে স্টার, বিটা অক্সিডেশন অত বেশি ইম্পর্টেন্ট না। যাই হোক, আমরা আমাদের আলোচনার শুরুতে সাজেশনের মধ্যে আমরা আরেকটা টপিকস বলতে চাই, যে টপিকসটা আপনারা একটু লিখে নেবেন। সেটা হলো, আমি ক্লাসের শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে বায়োকেমিস্ট্রি থেকে 10টা থেকে 12টা কোশ্চেন আসে। এই 10টা এবং 12টা কোশ্চেনের মধ্যে আপনি মেটাবলিজম থেকে আপনি কমপক্ষে 6টা কোশ্চেন কমন পাবেন, ভিটামিন থেকে 2টি, ফুড নিউট্রিশন এবং মিনারেল থেকে 2টা অথবা 3টা। আর একটা কথা আমি বলেছিলাম যে বেসিক বায়োকেমিস্ট্রি থেকে 1-2টা কোশ্চেন আসবে। আমি মেটাবলিজমের ভিটামিনের সাজেশনটা আমি যখন ভিটামিন পড়াবো তখন আমি বলবো, মিনারেলের সাজেশনটা আমি যখন মিনারেল পড়াবো তখন আমি বলবো। তবে এখানে আমি একটা কথা বলে আমি ক্লাসটা শুরু করতে চাই। বেসিক বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে আপনার 2-1টা কথা আপনারা লিখে নেবেন আপনাদের লেকচার শিটে। সেটা হলো, আপনারা কিছু ক্লাসিফিকেশন ভালো করে পড়ে নেবেন। ক্লাসিফিকেশনের মধ্যে যেমন ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশন থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসছে, কোনটা স্যাচুরেটেড, কোনটা আনস্যাচুরেটেড, কোনটা মনো, কোনটা পলি, কোনগুলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, আবার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের মধ্যে কোনগুলো ওমেগা 3, ওমেগা 6। পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। তার মানে ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশন অবশ্যই আপনাকে দেখে যেতে হবে। এরপরে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা ভালো করে দেখে নেবেন, কোনগুলো ডাইস্যাকারাইড, কোনগুলো পলিস্যাকারাইড, কোনগুলো হোমো, কোনগুলো হেটারোপলিস্যাকারাইড, কোনগুলো রিডিউসিং সুগার, কোনগুলো নন রিডিউসিং সুগার, এগুলো ভালো করে দেখবেন। আচ্ছা, এরপরে আপনি প্রোটিনের ক্লাসিফিকেশন অথবা অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশনটা ভালো করে দেখবেন, কোনগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, কোনগুলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, কোনগুলো গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, কোনগুলো কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এগুলো কিন্তু বেসিক বায়োকেমিস্ট্রির মধ্যে আছে। তাহলে আমি কি কি বললাম ক্লাসিফিকেশন? প্রথমে পড়বেন ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড। এই 3টা ক্লাসিফিকেশন খুব ভালো করে দেখতে হবে। কিছু দেখবেন এক্সাম্পলের মধ্যে, যেমন দেখেন কলয়েডের এক্সাম্পল, ক্রিস্টালয়েডের এক্সাম্পল, আবার আপনার মনোস্যাকারাইডের এক্সাম্পল, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইডের এক্সাম্পল, তাই না? এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল, যেগুলো আপনারা ক্লাসিফিকেশন পড়লে এগুলো অনেকটাই চলে আসবে। ঠিক আছে, এই কথাগুলো আপনারা খেয়াল করবেন। এখন আমরা আমাদের মূল আলোচনায় আসি। আমরা মেটাবলিজম দিয়ে শুরু করতে চাই। সুপ্রিয় চিকিৎসক ভাই ও বোনেরা, মেটাবলিজম বলতে আমরা বলি অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজমের সমন্বয়। তার মানে অ্যানাবলিজমে কি হবে? সিনথেসিস হবে, আর ক্যাটাবলিজমে ব্রেকডাউন হবে। আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, দেখেন এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট এটিপি। তাহলে দেখেন এডিপি থেকে তৈরি হলো কি? এটিপি। তাহলে এই পাথওয়েটাকে আমরা বলবো কি? অ্যানাবলিক পাথওয়ে। এই প্রসেসটাকে আমরা বলবো অ্যানাবলিজম। মনে রাখবেন, অ্যানাবলিজমে এনার্জি রিকোয়ার হয়, এনার্জি প্রয়োজন হয়, এনার্জি দরকার হয়। এডিপি থেকে সরাসরি এটিপি তৈরি হতে পারবে না। তাহলে এডিপি থেকে এটিপি তৈরি হতে গেলে ফসফেট লাগবে। তাহলে এটাকে আমরা বলি অ্যানাবলিজম, পাথওয়েটাকে আমরা বলি অ্যানাবলিক পাথওয়ে। তাহলে একটু দাগায় নেন, দেখেন অ্যানাবলিক পাথওয়ে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, একটা লাইন শুধু দাগাবেন। দেখেন অ্যানাবলিক পাথওয়েস আর এন্ডারগনিক। তাহলে এই অ্যানাবলিক পাথওয়ে হচ্ছে এন্ডারগনিক, কারণ কি? রিকোয়ার এনার্জি। তাহলে দেখেন এখানে এনার্জি লাগলো। ক্লিয়ার? ক্যাটাবলিক পাথওয়েটা একটু খেয়াল করেন। এটাই যদি আমি এক্সাম্পলটা ধরি, তাহলে এটিপি যদি
ভেঙে যায়, আপনারা জানেন আমাদের বডিতে এটিপি তৈরিও হয় এবং এটিপিটা ইউটিলাইজও হয়। তাহলে এটিপি যদি ভেঙে যায় তাহলে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে। এই ইনঅর্গানিক ফসফেট এনার্জি হিসাবে রিলিজ হবে। তাহলে এখন বলেন তো এনার্জি রিলিজ হলো কোথায়? তাহলে দেখেন এই পয়েন্টটা একটু তাকান। দে আর এক্সার্গনিক, মানে ক্যাটাবলিক পাথওয়েতে এক্সার্গনিক রিয়াকশন হয় এবং এখানে এনার্জি তৈরি হয়। তাহলে দেখেন, তাহলে এটা হচ্ছে অ্যানাবলিজম আর এটা হচ্ছে ক্যাটাবলিজম। তাহলে আমরা দেখতেছি অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজমের ডিফারেন্সের ক্ষেত্রে দুইটা কথা খেয়াল রাখবেন। অ্যানাবলিজমে এনার্জি রিকোয়ার হয় এবং সেটাকে আমরা বলি এন্ডারগনিক রিয়াকশন। ক্যাটাবলিক পাথওয়ে এনার্জি রিলিজ হয়, এনার্জি তৈরি হয়। এই যে এনার্জি তৈরি হলো এটিপি ভেঙে, সেটাকে আমরা বলি এক্সার্গনিক রিয়াকশন। এই টপিক্সের মধ্যে এতটুকু জানলেই হবে। আচ্ছা, এখন আসেন এমফিবলিক পাথওয়ে। এমফি মানে কি? উভ, যেখানে অ্যানাবলিজমও হবে ক্যাটাবলিজমও হবে। এই ধরনের একটা পাথওয়ে আমাদের বডিতে একটাই আছে, সেটা হলো দেখেন সাইট্রিক অ্যাসিড সাইকেল। এই পয়েন্টটা একটু দাগান। তার মানে আমরা বলতেছি কি সাইট্রিক অ্যাসিড সাইকেলে অ্যানাবলিজমও হয় ক্যাটাবলিজমও হয়। এই পাথওয়ে ছাড়া মেটাবলিজমের অন্য যে পাথওয়ে হয় এগুলো অ্যানাবলিক না হলে ক্যাটাবলিক, দুইটার সমন্বয় একসাথে হবে না। ক্লিয়ার? এই জন্যই এই কোশ্চেনটা পরীক্ষায় আসে যে টিসিএস সাইকেলের কি কি অ্যানাবলিজম হয়, টিসিএস সাইকেলে কি কি ক্যাটাবলিজম হয়, যেটা আমরা টিসিএস সাইকেলে আমরা আলোচনা করব। তাহলে এখন আসেন ডিফারেন্সটা। সুপ্রিয় চিকিৎসক ভাই বোনেরা, আপনারা যখন স্লাইডগুলো খেয়াল করবেন, স্লাইডের নিচে দেখেন এই পেজ নাম্বারটা দেওয়া আছে আপনাদের বোঝার জন্য। তাহলে তার মানে আমি আর লেকচার শিটে আমি পেজ নাম্বার বলবো না, কারণ আমার এই স্লাইড প্রিপারেশনটা এই লেকচার শিটের পেজের সাথে সমন্বয় করে করা হয়েছে। এই জন্য আপনারা পেজ নাম্বারটা খেয়াল করবেন। তাহলে দেখেন ওই 2 নম্বর পেজেই পার্থক্যটা দেওয়া আছে। পার্থক্যটা আপনারা একটা স্টার চিহ্ন দেবেন এবং 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টটা আপনারা দাগাবেন। এখানে কিন্তু আমার আপনাদের শিটে ঠিক আছে, স্লাইডে সবগুলো 1 1 হয়ে আসছে, এটা ভুল হয়ে গেছে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। তাহলে এই পয়েন্টগুলো আপনি দাগান, একটা স্টার দেন। আচ্ছা, এখন আসেন ওই বক্সের নিচেই দেখেন অ্যানাবলিক পাথওয়ে কিছু এক্সাম্পল দেওয়া আছে, একটা স্টার দিবেন। বোঝার উপায়টা কি? যেখানে জেনেসিস কথাটা থাকবে, জেনেসিস 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 সিনথেসিস, তাহলে যেখানে জেনেসিস এবং সিনথেসিস কথাটা থাকবে তারাই হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে। এবং আমরা আমাদের এই সেন্টারটাকে জেনেসিস নামটা দিয়েছি, নামটা আমরা নিয়েছি হচ্ছে এই মেটাবলিজম চ্যাপ্টার থেকে। তাহলে দেখেন গ্লাইকোজেনেসিস মানে সিনথেসিস অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়াটাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। তাহলে এটা একটা সিনথেটিক পাথওয়ে। আর আমরা জেনেসিস নামটা কেন দিলাম? আমরা দিলাম আপনাদের যে স্বপ্ন, আপনাদের যে টার্গেট, আপনাদের যে ড্রিম, এই ড্রিমটাকে আমরা বাস্তবে নিয়ে আসতে চাই। ড্রিম জেনেসিস, স্বপ্ন জেনেসিস। কেমন? আপনারা স্বপ্ন দেখবেন, আমরা আল্লাহর রহমতে সেই স্বপ্নটাকে সত্যে রূপান্তরিত করার চেষ্টা করব। এবং তাই হচ্ছে। কিন্তু আপনারা যারা রেসিডেন্সির স্বপ্ন নিয়ে এসেছেন, আপনারা যদি আমাদের এই জেনেসিসের কারিকুলামের সাথে আপনারা যদি ওতপ্রোতভাবে জড়িত থাকেন, আপনারা যদি আমাদের কথা মতো চলেন, আমাদের অ্যাডভাইসগুলো যদি আপনারা খেয়াল করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা চান্স পাবেন। ঠিক আছে? আচ্ছা, ক্যাটাবলিক পাথওয়ে। ক্যাটাবলিক পাথওয়ে যেখানে আপনি দেখবেন লাইসিস লাইসিস লাইসিস, কেমন? তাহলে বুঝবেন সেটা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। তাহলে ক্যাটাবলিক পাথওয়ের এক্সাম্পলটা 3টে স্টার দিবেন। আচ্ছা, এখন আসেন পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3তে দেখেন মেটাবলিক পাথওয়ে ইন সাইটোপ্লাজম। তাহলে আমি আগে বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে, সাইটোপ্লাজমিক পাথওয়ে। মাইটোকন্ড্রিয়াতে কি কি হয়, সাইটোপ্লাজমে কি কি হয়। সাইটোপ্লাজমটা এখনো পরীক্ষায় আসেনি। আসে নাই মানে যে কখনো আসবে না তা না, যে কোনো সময় চলে আসতে পারে। কারণ ইতিমধ্যে মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে পরীক্ষায় আসছে, আমি কোশ্চেনগুলো দেখাবো। তার মানে আপনি সাইটোপ্লাজমিক পাথওয়ে আছে টোটাল 9টা। আমি এখানে একটা টেকনিক আপনাদের দিতে চাই। আপনি দেখেন
সাইটোপ্লাজমিক পাথওয়ে 9টা পড়লেন, আবার মেটাবলিক পাথওয়ে আপনি 7টা পড়লেন। এই 9, 7, 16টা পয়েন্ট পড়ার পরে আপনি পরীক্ষার হলে যে আপনার কনফিউশন হতে পারে, প্যাচ লেগে যাইতে পারে। এই জন্য আমার পরামর্শ হলো আপনারা মাইটোকন্ড্রিয়াল পাথওয়েটাই ভালো করে পড়বেন। এই মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে 7টি, এই 7টা ছাড়া আপনি জানেন আর জানেন না, বাদ বাকি সবগুলোই সাইটোপ্লাজমের মধ্যে ফেলাই দিবেন। এটা একটা কমন কৌশল। তার মানে আপনি মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজমিক পাথওয়ে দুইটা একসাথে পড়বেন না, পড়লে প্যাচ লাগার সমস্যা আছে, সম্ভাবনা আছে। আপনি মাইটোকন্ড্রিয়াল পাথওয়েটাই ভালো করে পড়বেন। কেমন? আচ্ছা আচ্ছা, মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে আপনি এই 7টা পয়েন্ট খুব ভালো করে পড়বেন, একদম মুখস্থ করে ফেলবেন। দেখেন টিসিএস সাইকেল, বিটা অক্সিডেশন, রেসপিরেটরি চেইন, তাই না? এইভাবে সব পড়বেন। একটা পয়েন্ট আমি মার্ক করে দিয়েছি, দেখেন রেসপিরেটরি চেইন। এই রেসপিরেটরি চেইনটা কোথায় সংগঠিত হয়? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তাহলে একটু খেয়াল করেন, এটা খুব ট্রিকি একটা ব্যাপার। আপনারা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা আপনারা জানেন, আমি স্ট্রাকচারটা ডিটেলস বলতে চাই না। এই মাইটোকন্ড্রিয়ার দেখেন, এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা হচ্ছে আউটার, এটা হচ্ছে ইনার মেমব্রেন, এটা হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ভিতরটা হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে যে 7টা আছে, এই 7টার মধ্যে 3 নম্বর যে রেসপিরেটরি চেইন, এই রেসপিরেটরি চেইনটা কোথায় অবস্থিত? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, এখানে। এটাকে আমরা বলি রেসপিরেটরি চেইন, রেসপিরেটরি চেইন, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এই রেসপিরেটরি চেইন ছাড়া বাদ বাকি যে পাথওয়েগুলো, এই পাথওয়েগুলো হবে কোথায়? এই পাথওয়েগুলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হবে। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে, দেখেন আমরা এই কথাটা এভাবে লিখেছি, অল মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে আর অকারিং ইন মাইটোকন্ড্রিয়া। এই কথাটা আপনার শীটের মধ্যে লিখে নেবেন। অল মাইটোকন্ড্রিয়াল পাথওয়েস আর অকারিং ইন মাইটোকন্ড্রিয়া এক্সেপ্ট রেসপিরেটরি চেইন। অল মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে আর অকারিং ইন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এক্সেপ্ট রেসপিরেটরি চেইন হুইচ ইজ অকার ইন ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এই কথাটা আপনারা খেয়াল রাখবেন। তাহলে দেখেন, মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে দ্যাট অকার ইন মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে, মেটাবলিক পাথওয়ে দ্যাট অকার ইন মাইটোকন্ড্রিয়া। তার মানে এই কোশ্চেনটা আপনার এখান থেকে করা হয়েছে। তাহলে এই কোশ্চেনটা যদি এইভাবে পড়তো, মেটাবলিক পাথওয়ে দ্যাট অকার ইন কি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, ঠিক আছে, একটু পেঁচাই যদি বলে, তাহলে আপনারা তখন খেয়াল করবেন যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কিন্তু রেসপিরেটরি চেইন হয় না। তখন রেসপিরেটরি চেইন যদি স্টেমে থাকে, তখন সেটা আপনাকে ফলস দিতে হবে। তাহলে এই কোশ্চেনটা পরীক্ষা অনেকবার আসছে, তাহলে কি এইভাবে পরীক্ষা আসতে পারে না? মেটাবলিক পাথওয়েজ দ্যাট অকার ইন দ্যাট অকার ইন সাইটোপ্লাজম, আসতে পারে। আচ্ছা, এরপরে দেখেন ওই 3 নম্বর পেজে দেখেন, মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমে 2 জায়গায় হয় 3টা পাথওয়ে। এটা আপনি 2টা স্টার দেন। এরপরে আসেন, কোন কোন অর্গানে কোন কোন পাথওয়ে হয়, এই বক্সটা পড়বেন আপনি নিচ থেকে, এই বক্সটা পড়বেন আপনি নিচ থেকে। দেখেন আরবিসিতে কি কি পার্থক্য, কি আরবিসিতে কি পাথওয়ে হয়, এই পয়েন্ট আপনি দাগাবেন 3টা স্টার দেন আরবিসিতে। কেমন? আরবিসিতে কি হয় এটা দাগান 3টা স্টার। কিডনিতে কি পাথওয়ে হয় 2টা স্টার। হার্টে কি পাথওয়ে হয় 3টা স্টার। লিভারে কি পাথওয়ে হয় 3টা স্টার। কেমন? তাহলে এই পুরো আপনার এটা পুরো মুখস্থ করার দরকার নাই, আপনি আরবিসি, কিডনি, হার্ট, লিভারটা ভালো করে দেখবেন। এবং একটা মজার বিষয় হলো, লিভারে কিন্তু সব মেটাবলিক পাথওয়েগুলো কম বেশি হয়, সবগুলোই হয়। আচ্ছা, এখন আসেন আমরা আরেকটা টপিকসে আসবো। এই টপিকসগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, যেমন বায়ো এনার্জেটিক্স থেকে কোশ্চেন কিন্তু এখন পর্যন্ত আসেনি, এই জন্য এটা এত বেশি আমি গুরুত্ব দিয়ে পড়াবো না, আপনাদের পড়তেও বলবো না। তাহলে বায়ো এনার্জেটিক্স দেখেন, আমরা অলরেডি 2টা রিয়াকশনের কথা বলেছি, এক্সার্গনিক, এন্ডার্গনিক। এক্সাম্পলগুলো আমরা দেখাইছি। তাহলে এটিপি ভাঙলো, এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হলো, এনার্জি রিলিজ হলো। তার মানে এটিপি ভেঙে গেল, ভেঙে যাওয়া মানে কি? ক্যাটাবলিজম। তাহলে এখন বলেন তো এক্সার্গনিক রিয়াকশন কোথায় হবে? এক্সার্গনিক রিয়াকশন ক্যাটাবলিজমে হবে। এন্ডার্গনিক রিয়াকশন কোথায় হবে? দেখেন এটিপি তৈরি হচ্ছে,
ক্লিয়ার? এগুলো আমরা আগেও বলেছি, একটা স্টার দেন। হাই এনার্জি ফসফেট, লো এনার্জি ফসফেট, এটা শুধুমাত্র এক্সাম্পলটা আমাদের দেখলেই হবে। লেকচার শিটে পেজ নাম্বার 4। হাই এনার্জি ফসফেট, এখানে দেখেন দেখেন ফসফিনল পাইরুভেট থেকে এটিপি পর্যন্ত হচ্ছে হাই এনার্জি ফসফেট। আপনার দায়িত্ব হলো এটা মুখস্থ করা। দেখেন এটিপি এটিপি হাই এনার্জি, কিন্তু এএমপি দেখেন এএমপি কিন্তু লো এনার্জি, এডিপি লো এনার্জি। তার মানে অনেক সময় পরীক্ষা ভুল হয়ে যায়। তাহলে মনে রাখবেন এটিপি হাই এনার্জি, এটিপি যদি ভেঙে যায় এডিপি এবং এএমপি এগুলো কিন্তু লো এনার্জি। এখান থেকে আপনি শুধু হাই এনার্জির পড়বেন, যদি আসে লো এনার্জি তাহলে দেখবেন ওই স্টেমের মধ্যে দুইটা হাই এনার্জি আছে। ক্লিয়ার? তার মানে এটা এখানে আপনি 3টা স্টার দেন। পরীক্ষা কোশ্চেন আসছে দেখেন হাই এনার্জি ফসফেট আর, তাহলে হাই এনার্জিটাই পরীক্ষায় আসছে, এই জন্য হাই এনার্জিটা ভালো করে পড়বেন, 3টা স্টার দেন। এখন আসেন এটিপি। এটিপি একটা হাই এনার্জি ফসফেট। লেকচার শিটে 5 নম্বর পেজে আসেন। এই এটিপি সম্পর্কে এটিপির কম্পোজিশনটা 3টা স্টার দেন। কম্পোজিশনটা ভালো করে পড়বেন, এটা আপনারা জেনেটিক্সও পড়ে আসছেন। এটিপি হচ্ছে নিউক্লিওটাইড, এখানে এডেনিন নাইট্রোজেনাস বেস থাকবে, রাইবোজ সুগার থাকবে এবং 3 ফসফেট থাকবে। ক্লিয়ার? এটিপি তৈরি হয় কোন কোন পাথওয়ের মাধ্যমে, 3টা স্টার দেন। এই পাথওয়েগুলো মুখস্থ করবেন, এটা বোঝার কিছু নাই, তাই না? গ্লাইকোলাইসিস, টি সাইকেল, বিটা অক্সিডেশন এগুলো মুখস্থ করবেন, পাথওয়ে অফ এটিপি ফর্মেশন। এখন আসেন বায়োলজিক্যাল অক্সিডেশন, একটা স্টার দেন, এটা পরীক্ষায় কখনোই আসে নাই। তাহলে এনজাইমস অফ বায়োলজিক্যাল অক্সিডেশন একটা স্টার দেন, পেজ নাম্বার 5 এ আছে। আমরা মেকানিজমটা একটা স্টার দেন, এটাও পরীক্ষায় কখনো আসেনি। আমরা অক্সিডেশন মানে কি বুঝি? অক্সিজেন অ্যাড হবে, ইলেকট্রন রিমুভ হবে অথবা হাইড্রোজেন রিমুভ হবে। এখানে কিন্তু 3টা কথাই দেওয়া আছে। আচ্ছা, এখন আসেন অক্সিডেটিভ ফসফোরাইলেশন, পেজ নাম্বার 6। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, মনে রাখবেন এটিপি যে তৈরি হলো, এই এটিপি তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে দেখেন বাই ডেফিনেশন প্রোডাকশন অফ এটিপি অ্যাসোসিয়েটেড উইথ অক্সিডেশন। তাহলে এটিপি তৈরি হবে, সাইড বাই সাইড অক্সিডেশন হবে, তাকে আমরা বলি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমরা লেকচার শিটে পেজ নাম্বার 6 আছি। টাইপসটা একটা স্টার দেন, সাবস্ট্রেট লেভেল, রেসপিরেটরি চেইন। এই দুইটা লেভেলের মধ্যে রেসপিরেটরি চেইন লেভেল ফসফোরাইলেশনটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, যেটাকে আমরা বলি কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, রেসপিরেটরি চেইন। তাহলে একটু খেয়াল করেন, আমাদের বডিতে এটিপি 2 ভাবে তৈরি হয়। একটা হলো সাবস্ট্রেট লেভেল, নামটা শুনে বুঝতেছেন কিছু সাবস্ট্রেটের উপস্থিতিতে এটিপি তৈরি হবে। এখানে পাশে আপনি সাবস্ট্রেট এর এক্সাম্পলটা লিখে নেন, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। তাহলে ম্যাগনেসিয়ামের উপস্থিতিতে যদি এটিপি তৈরি হয়, জিঙ্কের উপস্থিতিতে যদি এটিপি তৈরি হয়, তখন আমরা তাকে বলবো সাবস্ট্রেট লেভেল। কখন তৈরি হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কখন তৈরি হবে মনে রাখবেন, যখন অক্সিজেন ইনসাফিসিয়েন্সি হবে, দ্যাট মিনস হাইপোক্সিয়া হবে, অথবা কোন সেলের মধ্যে কোন অর্গানের মধ্যে যদি মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট থাকে। তাহলে আমি কি বললাম? যদি অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, হাইপোক্সিক কন্ডিশন, অথবা মাইটোকন্ড্রিয়া নাই, সেই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম অথবা জিঙ্কের উপস্থিতিতে এটিপি তৈরি হওয়াকে আমরা বলবো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এর থেকে বেশি জানার দরকার নেই। আর রেসপিরেটরি চেইন লেভেল ফসফোরাইলেশনে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে, অক্সিজেন অবশ্যই থাকতে হবে, মাইটোকন্ড্রিয়া অবশ্যই থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, সাবস্ট্রেট লেভেলে এটিপি তৈরি হবে, মাইটোকন্ড্রিয়া রেসপিরেটরি চেইনে মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি হওয়াটাকে আমরা বলি কি রেসপিরেটরি চেইন লেভেল ফসফোরাইলেশন। মনে রাখবেন, মাইটোকন্ড্রিয়া যখন এটিপি তৈরি হবে, সেখানে কিন্তু কিছু কোএনজাইম লাগবে। সেই কোএনজাইমের নাম কি? দেখেন এনএডি, এফএডি। তার মানে রেসপিরেটরি চেইনের কম্পোনেন্ট হলো, একটা হলো এনএডি আর একটা কি এফএডি। এরা কি করে? এরা হাইড্রোজেন ক্যারি করে। দেখেন এনএডি এই হাইড্রোজেন ক্যারি করলো, এনএডিএস তৈরি হলো, এফএডি হাইড্রোজেন ক্যারি করলো, এটা এফএডিএস হলো। ক্লিয়ার? তাহলে যদি পরীক্ষা আসে ফলোইং আর দ্য কম্পোনেন্ট অফ রেসপিরেটরি চেইন বা ফলোইং আর দ্য হাইড্রোজেন ক্যারিয়ার, মনে রাখবেন হাইড্রোজেন ক্যারিয়ার একটা হলো রেসপিরেটরি। দেখেন রেসপিরেটরি চেইন ফসফোরাইলেশন, তার মানে রেসপিরেটরি চেইনে এটিপি তৈরি হবে, কি লাগবে? এনএডি, নিকোটিনামাইড এডেনিন ডাইনিউক্লিওটাইড। আমরা আবারও এটা আলোচনা করব পরে, একটু খেয়াল করেন।
এই রিয়াকশনের মধ্যে। এই রিয়াকশনটা বুঝতে করার দরকার নেই, একটু খেয়াল করেন। এনএডি একটা রেসপিরেটরি চেনের কম্পোনেন্ট, হাইড্রোজেন ক্যারি করে, এবং এই এনএডিএসটা রেসপিরেটরি চেনে ঢুকলে এটিপি তৈরি হবে 3টা। এটা খেয়াল রাখবেন। তাহলে একটা এনএডিএস তৈরি হলো, একটা এনএডিএস রেসপিরেটরি চেনে ঢুকলে তৈরি হয় 3টা এটিপি। একটা এফএডি থেকে এফএডিএস, একটা এফএডিএস রেসপিরেটরি চেনে ঢুকলে তৈরি হবে কি 2টা এটিপি। তাহলে এগুলো হচ্ছে হাইড্রোজেন ক্যারিয়ার। এবং এখানে আমি একটা কথা বলে রাখি, এই যে এনএডি এটা আসে হচ্ছে ভিটামিন নিয়াসিন থেকে। নিয়াসিন ভিটামিনটা হচ্ছে B3, আর এফএডি রিবোফ্লাভিন, ফ্লাভিন এডিনিন ডাইনিউক্লিওটাইড, এটা আসে হচ্ছে রিবোফ্লাভিন B2 ভিটামিন থেকে। সুপ্রিয় চিকিৎসক ভাই বোনেরা, ইদানিং কোশ্চেনগুলো একটু কমপ্লিকেট হচ্ছে, ইদানিং কোশ্চেনগুলো একটু ডিপ থেকে হচ্ছে। তো সেজন্য আমি আপনাদের যে কথাটা স্মরণ রাখতে বলবো সেটা হলো, আপনি হয়তো জানলেন এনএডি রেসপিরেটরি চেনে ইনভলভ, এফএডি রেসপিরেটরি চেনে ইনভলভ, এগুলো কিন্তু কোএনজাইম। এনএডি এফএডি এগুলো কিন্তু কোএনজাইম। যদি পরীক্ষায় একটু ডিপ থেকে কোশ্চেন আসে, এনএডি এফএডি দিল না, পরীক্ষায় বলল রেসপিরেটরি চেন লেভেল ফসফোরাইলেশনে কোন কোন ভিটামিন ইনভলভ, তখন কিন্তু আপনি আকাশ থেকে পড়বেন। আপনি যদি জানা না থাকে, আপনার যদি জানা না থাকে, তাহলে আপনি দেখেন এনএডি এটা নিয়াসিন থেকে আসে, দ্যাট মিন্স B3 নিয়াসিন ইনভলভ ইন রেসপিরেটরি চেন। এফএডি এটা ভিটামিন B2 থেকে আসে, রিবোফ্লাভিন, তাহলে ভিটামিন B2 ইনভলভ ইন রেসপিরেটরি চেন। এই কথাটাই আপনি ভালো করে খেয়াল রাখবেন। এখানে আমি আরেকটা মেসেজ দিতে চাই, আপনি যখন পাথওয়েগুলো পড়বেন, সেই পাথওয়ের সেলিন ফিচারের মধ্যে আপনি দেখবেন কোনো কোএনজাইম আছে কিনা, কোনো হরমোন আছে কিনা, কোনো ভিটামিন ইনভলভ আছে কিনা, কথাগুলো ভালো করে খেয়াল রাখবেন। রেট লিমিটিং এনজাইমটা কি, এখানে রেগুলেটরি এনজাইমগুলো কি, কথাগুলো খেয়াল রাখবেন প্রত্যেকটা সাইকেল পড়ার সময়। তাহলে এখন আসেন সুপ্রিয় চিকিৎসক ভাই বোনেরা, আমরা রেসপিরেটরি চেইন নিয়ে কথা বলবো। পেজ নাম্বার 7। রেসপিরেটরি চেইনের আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় থাকে দেখেন, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, ইনফিনিটি স্টার। আমরা কিন্তু অলরেডি ছবিটা বোর্ডের মধ্যে দাগায় রাখছি। তাহলে এই লাল কালারের অংশটা হচ্ছে রেসপিরেটরি চেইন, এটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে। যতটুকু পড়াবো ততটুকুই খেয়াল রাখবেন, এর বেশি পড়লে এ দায়িত্ব আপনার। তাহলে কম্পোনেন্টটা ইনফিনিটি স্টার। তাহলে দেখেন আমাদের 7 পেজেই দেখেন কম্পোনেন্টগুলো আছে, হাইড্রোজেন ক্যারিয়ার, ইলেকট্রন ক্যারিয়ার। কিছু হাইড্রোজেন ক্যারি করে, কিছু ইলেকট্রন ক্যারি করে। আমরা কিন্তু হাইড্রোজেন ক্যারিয়ারের দুইটার নাম আমরা বলে ফেলেছি, এনএডি, এফএডি অথবা এফএমএন। নতুন একটা আমরা পড়বো কোএনজাইম কিউ। তাহলে এই চারটা আপনারা ভালো করে পড়বেন, এনএডি, এফএডি, এফএডি অথবা এফএমএন, এফএডি অথবা এফএমএন, যে কোনো একটা থাকলে ট্রু। কোএনজাইম কিউ, ক্লিয়ার? তাহলে দেখেন এরা হাইড্রোজেন ক্যারি করে। এখন ইলেকট্রন ক্যারি করে কারা? সাইটোক্রোম। অনেকগুলো সাইটোক্রোম আছে, বি আছে, C1 আছে, সি আছে, এ আছে, A3 আছে। তাহলে আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা যদি একটু ছবিটার দিকে তাকান, এই ছবিটা আছে হচ্ছে পেজ নাম্বার 8-এ। পেজ নাম্বার 8-এ এই ছবিটা একটু দেখাবো এই কারণে যাতে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়। তাহলে দেখেন এনএডি, এফএমএন, কোএনজাইম কিউ, তাদের উপরে আছে হাইড্রোজেন, তাদের উপরে আছে হাইড্রোজেন, এরা কিন্তু হাইড্রোজেন ক্যারিয়ার। তাহলে আমরা বলেছিলাম কি রেসপিরেটরি চেনের কম্পোনেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাইড্রোজেন ক্যারিয়ার, একটা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার। তাহলে হাইড্রোজেন ক্যারিয়ার কারা কারা? এনএডি, এফএমএন, কোএনজাইম কিউ। আর আরেকটা বলেছিলাম ইলেকট্রন ক্যারিয়ার। ইলেকট্রন ক্যারিয়ার কি বলেছিলাম? সাইটোক্রোমগুলো সব। তাহলে দেখেন সাইটোক্রোম বি, C1, সি, A3। ক্লিয়ার? আমার মনে হয় যে আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি, এর থেকে ডিটেলসে আর পড়ার দরকার নেই। তাহলে আমরা দেখলাম এটা একটা রেসপিরেটরি চেনের ফ্লো চার্ট। এই রেসপিরেটরি চেনের প্রথমের 3টা হচ্ছে হাইড্রোজেন ক্যারি করে, আর সাইটোক্রোমগুলো হচ্ছে ইলেকট্রন ক্যারি করে। একটু খেয়াল করেন, আমরা বলেছিলাম এনএডি, এনএডিএস হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে, এনএডিএস রেসপিরেটরি চেনে একবার ঢুকলে এটিপি তৈরি হবে কয়টি? আমরা বলেছিলাম 3টা। তাহলে এখন একটু হিসাব করেন তো, দেখেন এনএডি এই হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করে এনএডিএস রেসপিরেটরি চেনের মধ্যে ঢুকে গেল, এখানে একটা এটিপি, এখানে একটা এটিপি, এখানে একটা এটিপি। আমি কি বুঝতে পারছি? তাহলে এনএডিএস ফর্মে রেসপিরেটরি চেনে ঢোকে, কয়টা এটিপি তৈরি করবে? 3টা। দেখেন এফএমএন অথবা এফএডি তারা একটা স্টেপ পরে সাইকেলের মধ্যে ঢুকতেছে,
রেসপিরেটরি চেনের মধ্যে ঢুকতেছে। তার মানে এই যে কোএনজাইম কিউ থেকে তারা জার্নি স্টার্ট করলো, তাহলে এটিপি তৈরি হবে একটা, দুইটা, সরি, তাহলে এফএডিএস থেকে রেসপিরেটরি চেনে এটিপি তৈরি হবে দুইটা। তার মানে আমরা দেখতেছি দেয়ার আর 3 সাইডস অফ এটিপি সিনথেসিস, এটিপি তৈরি হয়। ক্লিয়ার? এবং এই সাইকেলের মধ্যে দেখেন দেখেন এই এটিপি তৈরি হলো এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে যদি পরীক্ষায় বলা হয় যে ফলোইং আর দ্য এন্ড প্রোডাক্ট অফ রেসপিরেটরি চেইন, তাহলে একটা এন্ড প্রোডাক্ট কিন্তু এটিপি, আর আরেকটা এন্ড প্রোডাক্ট দেখেন ওয়াটার। এই ওয়াটারটা তৈরি হলো কিভাবে? দেখেন এই হাইড্রোজেন আয়ন অথবা প্রোটন আর অক্সিজেন, মলিকুলার অক্সিজেন এবং প্রোটন, এই দুইটা মিলে হয় হচ্ছে ওয়াটার। এই ওয়াটারটাকে আমরা বলি মেটাবলিক ওয়াটার। সুপ্রিয় চিকিৎসক ভাই ও বোনেরা, অনেক সাইকেলের এন্ড প্রোডাক্ট গুলো মনে রাখতে হয়, রেসপিরেটরি চেনের এন্ড প্রোডাক্টটাও আপনারা খেয়াল রাখবেন। তাহলে পরীক্ষা যদি বলা হয় রেসপিরেটরি চেনের এন্ড প্রোডাক্টের নাম কি, তাহলে ছবিটা দেখেই আপনি বলবেন একটা হচ্ছে এটিপি আর একটা হলো মেটাবলিক ওয়াটার। এই মেটাবলিক ওয়াটারটা আসলো কোথা থেকে? দেখেন এই যে হাইড্রোজেন যে ক্যারি হয়ে আসলো প্রোটন ফর্মে, হাইড্রোজেন আয়ন ফর্মে, এটা মলিকুলার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি হলো হচ্ছে ওয়াটার। ক্লিয়ার? এর থেকে আমার মনে হয় যে ডিটেলসে আপনার যাওয়ার দরকার নেই। এখন আসেন আমি একটু সেলিয়েন্ট ফিচারটা আপনাদের দেখাতে দিতে চাই। সেলিয়েন্ট ফিচার, সাবস্ট্রেটটা আপনারা দেখেন, প্রত্যেকটা পাথরের সেলিয়েন্ট ফিচারটা আগে ভালো করে পড়ার চেষ্টা করবেন। দেখেন সাবস্ট্রেট 3টা স্টার দেন, প্রোডাক্ট এটিপি এন্ড ওয়াটার, মেটাবলিক ওয়াটার মিলছে। তাহলে রেসপিরেটরি চেনের এন্ড প্রোডাক্টের নাম হচ্ছে মেটাবলিক ওয়াটার এবং এটিপি। নেচার ক্যাটাবলিক সেটা তো আপনারা জানেনই। রেট লিমিটিং এনজাইমটা পড়বেন 3টা স্টার। এটিপি প্রোডাকশন দেখেন এনএডিএস থেকে 3টা, এফএডিএস থেকে 2টা। আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু নাই। তাহলে এইভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে এইভাবে কোশ্চেন এসেছে। আপনারা যদি ভালো করে পড়েন দেখেন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইজ প্রেজেন্ট ইন ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। আমি বারবার বলেছি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে। এটা ট্রু? এটা কি নিউক্লিয়ার মেমব্রেনে থাকে? নো। ইলেকট্রন কম্বাইন্ড উইথ অক্সিজেন অ্যান্ড প্রোটন, ইলেকট্রন কম্বাইন্ড উইথ অক্সিজেন অ্যান্ড প্রোটন, এটা কথা তো সত্য। দেখেন তাহলে ইলেকট্রনটা কার সাথে বাইন্ড করবে? প্রোটন এবং অক্সিজেনের সাথে, তারপরে না ওয়াটার তৈরি হবে। এই কথাটাও সত্য। ঠিক আছে? দেখেন হ্যাজ 3 সেপারেট প্রোটিন কমপ্লেক্স। প্রোটিন কমপ্লেক্স কিন্তু 4টি। প্রোটিন কমপ্লেক্স 4টি। কি কি কমপ্লেক্স দেখেন আমি এখানে দেখাচ্ছি। দেখেন দেয়ার আর 3 সাইডস অফ এটিপি। এটিপি 3টা জায়গায় তৈরি হবে, কিন্তু প্রোটিন কমপ্লেক্স 4টা। দেখেন কমপ্লেক্স 1, এখানে দেখেন কমপ্লেক্স 2টা এখানে মেনশন করা নাই, কমপ্লেক্স 3 এন্ড কমপ্লেক্স 4। আচ্ছা, এখন আসেন ক্লিনিক্যাল ডিসঅর্ডার। এখান থেকেও একবার একটা কোশ্চেন আসছিল পেজ নাম্বার 8-এ। দেখেন পেজ নাম্বার 8 ক্লিনিক্যাল ডিসঅর্ডার রিলেটেড উইথ রেসপিরেটরি চেইন ডিসফাংশন। রেসপিরেটরি চেইন ডিসফাংশন হলে কি কি ডিসঅর্ডার হবে? এখানে 7টা ডিসঅর্ডার আছে, আপনি মুখস্থ করবেন। তবে এখানে একটু আমি মনে রাখার জন্য আপনাদের যেটা বলবো, যেহেতু রেসপিরেটরি চেইন মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত হয়, তাহলে মাইটোকন্ড্রিয়া রিলেটেড যে ডিসঅর্ডার, যেমন দেখেন মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি, মাইটোকন্ড্রিয়াল নিউরোপ্যাথি, মাইটোকন্ড্রিয়াল এনসেফালোপ্যাথি, তাহলে মাইটোকন্ড্রিয়ার সাথে যে প্যাথি রিলেটেড যে ডিজিজগুলো, এগুলো সবগুলোই কিন্তু রেসপিরেটরি চেইন ডিসফাংশনের কারণে হয়ে থাকে। তাহলে এখান থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন আসছে। তাহলে এখানে 7টা কোশ্চেন, 7টা পয়েন্ট আপনারা মুখস্থ করবেন। মিলাস নামে একটা টার্ম আছে, এই মিলাসটা ভালো করে দেখবেন। মিলাস মানে এম ফর মাইটোকন্ড্রিয়াল এনসেফালোপ্যাথি, এল ফর ল্যাকটিক অ্যাসিড, তাই না? এস ফর স্ট্রোক। তাহলে মাইটোকন্ড্রিয়াল এনসেফালোপ্যাথি, ল্যাকটিক অ্যাসিডোসিস, স্ট্রোক। তাহলে দেখেন রেসপিরেটরি চেইন ইম্পেয়ারমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, তার মানে আমরা সামনের যে কোশ্চেনটা আমরা দেখে আসলাম এখান থেকে এই কোশ্চেনটা আসছে। এটা আপনারা ভালো করে দেখবেন। এখন আমরা প্রিয় চিকিৎসক ভাই বোনেরা, আমরা এখন আমাদের মূল আলোচনায় আসবো, কার্বোহাইড্রেট মেটাবলিজম। আপনাদের কি মনে আছে আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে কোন কোন টপিকসগুলো পড়বো? আরেকবার বলি, একটু দেখেন তো মিলাইতে পারেন কিনা। আমরা প্রথমে পড়বো হচ্ছে গ্লাইকোলাইসিস, এরপরে গ্লুকোনিওজেনেসিস, এইচএমপি শান্ট, টিসিএস সাইকেল। এই 4টা ভালো করে পড়ুন। এবং এই 4টা পড়ার সময়, এই 4টা পাথওয়ে পড়ার সময় আমরা কোনো সাইকেলের মধ্যে উঠবো না, আমরা এই সাইকেলগুলোর সেলেন্ট ফিচারগুলো আগে ভালো করে পড়ব। তাহলে প্রথমে আপনারা একটু খেয়াল করেন তো 9 নম্বর পেজে কার্বোহাইড্রেট মেটাবলিজমের অ্যানাবলিক পাথওয়ে হচ্ছে 3টা।
একটা স্টার দেন। ক্যাটাবলিক পাথওয়ে হচ্ছে 4টা, 3টে স্টার দেন। ক্যাটাবলিক পাথওয়ে নামগুলো পড়বেন, পরীক্ষা আসতে পারে ফলিং আর দ্য ক্যাটাবলিক পাথওয়ে অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম। এমফিবলিক পাথওয়ে একটাই, এটা আমরা আগেও বলেছি, টিসে সাইকেল। এখন আসেন গ্লাইকোলাইসিস, লেকচার শিটের পেজ নাম্বার 10। এই গ্লাইকোলাইসিসটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। আমি বলেছি যে কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে 2টা কোশ্চেন আসবে। এই 2টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবে হচ্ছে এই গ্লাইকোলাইসিস থেকে। এই জন্য আপনারা এই টপিকটা খুব ভালো করে খেয়াল করবেন এবং আমি একটু সময় নিয়ে এটা আলোচনা করব। গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস আপনারা একটু খেয়াল করেন, ডেফিনেশনটা একটু খেয়াল করেন। ডেফিনেশনটা আপনারা একটু দাগায় নেন। অক্সিডেশন অফ গ্লুকোজ টু পাইরুভেট অর ল্যাকটেট। তাহলে গ্লুকোজ অক্সিডেশন হবে, অক্সিডেশন হয়ে গ্লুকোজটা ভেঙে তৈরি হবে পাইরুভেট অথবা ল্যাকটেট, এবং সাথে তৈরি হবে কি এটিপি। তার মানে আমরা যদি একটু সামারি করি, দেখেন গ্লুকোজ ভেঙে তৈরি হবে পাইরুভেট এবং তৈরি হবে হচ্ছে ল্যাকটেট, এবং সাথে তৈরি হবে এটিপি। দিস ইজ গ্লাইকোলাইসিস। তাহলে এটা একটা ক্যাটাবলিক পাথওয়ে, এটা একটা ক্যাটাবলিক পাথওয়ে। এখানে গ্লুকোজ ভেঙে তৈরি হবে পাইরুভেট, ল্যাকটেট। একটা গ্লুকোজ ভেঙে তৈরি হবে 2টা পাইরুভেট। কখন তৈরি হবে? যখন অক্সিজেন থাকবে, অ্যারোবিক কন্ডিশন। যখন অক্সিজেন নাই তখন পাইরুভেটটা থেকে তৈরি হবে ল্যাকটেট। এটা কি বুঝাইতে পারছি? তার মানে যদি পরীক্ষায় আসে ফলিং আর দ্য এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস, সুপ্রিয় চিকিৎসক ভাই বোনেরা, আপনি দেখেন গ্লাইকোলাইসিসের এই যে পাথওয়েটা দেখেন, দেখেন এই পাথওয়ে কি মুখস্থ করা কি সম্ভব? আপনার স্টেপগুলো কি মুখস্থ করা সম্ভব? আমি কখনোই আপনাদের বলবো না এই স্টেপগুলো আপনি মুখস্থ করেন। তাহলে দেখেন এই স্টেপের সারাংশটা কি? এই স্টেপের গ্লাইকোলাইসিসের এই স্টেপের সারাংশটা হলো যে গ্লুকোজ থেকে তৈরি হবে পাইরুভেট, এটাকে আমরা বলি অ্যারোবিক গ্লাইকোলাইসিস। এখানে অক্সিজেন লাগবে। যদি অক্সিজেন না থাকে তাহলে এই গ্লুকোজটা থেকে তৈরি হবে ল্যাকটেট, কিন্তু 2 ক্ষেত্রেই এটিপি তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা বলি অ্যারোবিক গ্লাইকোলাইসিস, এটাকে আমরা বলি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। তাহলে আপনারা একটু দাগায় নেন, তাহলে গ্লাইকোলাইসিস 2 ধরনের, একটা হলো অ্যারোবিক, অ্যানারোবিক। অ্যারোবিকে অক্সিজেন লাগবে, অ্যানারোবিকে অক্সিজেন লাগবে না। অ্যারোবিকের এন্ড প্রোডাক্টের নাম কি? পাইরুভেট। অ্যানারোবিকের এন্ড প্রোডাক্টের নাম হচ্ছে ল্যাকটেট। ইনফিনিটি স্টার। এখন আসেন সেলিন ফিচার। সেলিন ফিচারটা আমি দাগাবো, আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। সেলিন ফিচার, তাহলে আপনি দেখেন গ্লাইকোলাইসিসের সাবস্ট্রেট গ্লুকোজ, কারণ গ্লুকোজ ভেঙে তৈরি হবে পাইরুভেট এবং ল্যাকটেট। দেখেন অ্যারোবিকে পাইরুভেট, অ্যানারোবিকে ল্যাকটেট। গ্লাইকোলাইসিসটা হয় সাইটোপ্লাজমে, 3টা স্টার। দেখেন সবগুলো লাল কালি দিয়ে আমি মার্ক করে দিচ্ছি। রেট লিমিটিং এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেস, ইনফিনিটি স্টার। তাহলে ফসফোফ্রুক্টোকাইনেস হচ্ছে রেট লিমিটিং এনজাইম। কোএনজাইম কি? এনএডি। কোথা থেকে আসে? নিয়াসিন। তাহলে আপনাদের যদি পরীক্ষা বলা হয় ফলিং কোএনজাইম ইনভলভ ইন গ্লাইকোলাইসিস, উত্তর কিন্তু একটাই। এই নিয়াসিন ভিটামিন থেকে আসে হচ্ছে এনএডি। পরীক্ষা যদি আসে কোন ভিটামিন গ্লাইকোলাইসিসে ইনভলভ, তাহলে উত্তর হচ্ছে B3 অথবা নিয়াসিন। কোফ্যাক্টর হচ্ছে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। অ্যারোবিকে 8টা এটিপি, অ্যানারোবিকে 2টা এটিপি। পুরো সাইকেল মুখস্থ না করে আপনি এই সেলিন ফিচারের রেড মার্কের এই কথাগুলো আপনারা খুব ভালো করে পড়বেন। এখন আসেন রেগুলেশন। রেগুলেশনের মধ্যে দেখেন, রেগুলেশনের মধ্যে গ্লাইকোলাইসিস স্টিমুলেট হয় ইনসুলিন দিয়ে। আর একটা হরমোন লেখেন থাইরক্সিন। তাহলে গ্লাইকোলাইসিস স্টিমুলেশন হবে 2টা হরমোন দিয়ে। এটা পরীক্ষায় কয়েকবার আসছে। একটা হলো ইনসুলিন আর 2 নম্বর হলো থাইরক্সিন। আপনি একটু লিখে নেন। তাহলে গ্লাইকোলাইসিস স্টিমুলেট করে 2টা হরমোন, একটা হলো কি ইনসুলিন আর একটা হলো থাইরক্সিন। তাহলে পরীক্ষা কোশ্চেনগুলো আমরা দেখে নিই। হরমোন কজিং গ্লাইকোলাইসিস আমরা একটু আগে বললাম, তাহলে উত্তর কি? ইনসুলিন এবং থাইরক্সিন। এ আর বি ট্রু, বাদ বাকি সব ফলস। তাহলে হরমোনাল রেগুলেশনটা ভালো করে দেখে নেবেন। একটু পাথওয়েটা একটু দেখেন, আমি মুখস্থ করতে বলবো না, একটু ফোকাস করতে চাই। একটু দেখেন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এটা কিন্তু
একমুখী রিয়াকশন, ইউনিডিরেকশনাল রিয়াকশন, এবং এখানে এনজাইমের নাম হচ্ছে গ্লুকোকাইনেস অথবা হেক্সোকাইনেস। তাহলে গ্লুকোকাইনেস, হেক্সোকাইনেস, এখানে হেক্সোকাইনেস কথাটাও লেখেন। আবার আরেকটা ইরিভার্সিবল রিয়াকশন, এখানে এনজাইমের নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেস। এই ফসফোফ্রুক্টোকাইনেসটাকে আমরা কি বলেছি? রেট লিমিটিং এনজাইম। আরেকটা এনজাইম দেখেন পাইরুভেট কাইনেস, দেখেন ইরিভার্সিবল রিয়াকশন পাইরুভেট কাইনেস। সুপ্রিয় চিকিৎসক ভাই বোনেরা, আপনারা এই এই ফ্লোচার্টের পাশে একটা কথা লেখেন, রেগুলেটরি এনজাইম অফ গ্লাইকোলাইসিস, রেগুলেটরি এনজাইম অফ গ্লাইকোলাইসিস, যেটা পরীক্ষায় কয়েকবার আসছে। তাহলে রেগুলেটরি এনজাইম অফ গ্লাইকোলাইসিস যারা বেসিক্যালি গ্লাইকোলাইসিসকে রেগুলেট করে, তাহলে একটা হলো, একটা এনজাইমের নাম হচ্ছে দেখেন গ্লুকোকাইনেস। এখানে আরেকটা এনজাইম, এর আরেক ভাই হচ্ছে হেক্সোকাইনেস। তাহলে গ্লুকোকাইনেসের পরে আপনি হেক্সোকাইনেসটা লেখেন। এখানে দেখেন ফসফোফ্রুক্টোকাইনেস, আর এখানে হচ্ছে পাইরুভেট কাইনেস। আপনি মনে রাখবেন কিভাবে? দেখেন তিনটা মোটা ইরিভার্সিবল রিয়াকশন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই প্রথম ইরিভার্সিবল রিয়াকশনের পাশে দুইটা এনজাইম, এর পাশে আরেকটা এনজাইম, এই থার্ড ইরিভার্সিবলের পাশে হচ্ছে পাইরুভেট কাইনেস। জাস্ট এটাই আপনি মনে রাখবেন। তাহলে রেগুলেটরি এনজাইম হচ্ছে চারটা, রেট লিমিটিং এনজাইম হচ্ছে একটা। দেখেন তো, এই গ্লুকোজ থেকে তৈরি হলো পাইরুভেট, তাই না? এই গ্লুকোজ থেকে তৈরি হলো পাইরুভেট। এখন যদি পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি হয়, তখন আমরা তাকে বলবো হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। আমি জাস্ট এখানে মেসেজটা দিয়ে রাখি। তাহলে দেখেন গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরিটাকে, গ্লুকোজ থেকে পাইরুভেট অথবা ল্যাকটেট তৈরি, এটাকে আমরা বলি গ্লাইকোলাইসিস। আবার পাইরুভেট এবং ল্যাকটেট থেকে যদি গ্লুকোজ তৈরি হয় উল্টা দিকে, তার মানে গ্লাইকোলাইসিসের উল্টা, উল্টা রিয়াকশনটাই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। তাহলে এখন দেখেন তো, যদি পাইরুভেট এবং ল্যাকটেট থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, তাহলে বাধা পাবে হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে তিনটে ইরিভার্সিবল রিয়াকশনের জায়গায় বাধা পাবে। তার মানে যখন গ্লুকোনিওজেনেসিস হবে, পাইরুভেট থেকে যখন গ্লুকোজ তৈরি হবে, তখন এই বাধাগুলো, এই বাধা, এই যেমন এখানে একটা বাধা, এখানে একটা বাধা, এই তিনটা বাধাকে ওভারকাম করার জন্য চারটা এনজাইম ইনভলভ। সেই চারটা এনজাইমকেই বলা হয় রেগুলেটরি এনজাইম অফ গ্লুকোনিওজেনেসিস। যখন আমরা পড়বো তখন আমি সেই জিনিসটা আমি আপনাদের বলে দেব। তাহলে আমরা একটু সামারি করি, আপনার শীটের মধ্যে একটু লিখে নেন রেগুলেটরি এনজাইম অফ গ্লাইকোলাইসিস। তাহলে হচ্ছে এই চারটা হচ্ছে রেগুলেটরি এনজাইম, চারটা হচ্ছে রেগুলেটরি এনজাইম। পরীক্ষায় কি আসছে দেখেন, ফলোইং আর দ্য রেগুলেটরি এনজাইম অফ গ্লাইকোলাইসিস। তাহলে যদি আপনি এই রেগুলেটরি এনজাইম যদি মুখস্থ করেন, এটা মুখস্থ করতেই হবে ইনফিনিটি স্টার। চারটা হচ্ছে রেগুলেটরি এনজাইম, এর মধ্যে রেট লিমিটিং এনজাইম কিন্তু ফসফোফ্রুক্টোকাইনেস, এটা কিন্তু পেছানো যাবে না। রেগুলেটরি এনজাইম, রেট লিমিটিং এনজাইম এক জিনিস না। তাহলে যদি পরীক্ষা আসে রেট লিমিটিং এনজাইম, তাহলে উত্তর কিন্তু একটাই, ফসফোফ্রুক্টোকাইনেস, বাদ বাকি সব ফলস। আচ্ছা, তাহলে দেখেন এটিপি প্রোডাকশন গ্লাইকোলাইসিসে দেখেন সাবস্ট্রেট লেভেলে এটিপি তৈরি হয় চারটা, এবং রেসপিরেটরি চেইনে এটিপি তৈরি হয় 6টা, ইউটিলাইজেশন হয় 2টা, নেট এটিপি কয়টা? 8টা। তাহলে অ্যারোবিকে টোটাল এটিপি তৈরি হয় 10টা, 2টা এটিপি খরচ হয়ে যায়, ইউটিলাইজ হয়ে যায়, নেট এটিপি 8টা। আমরা বলেছি সাবস্ট্রেট লেভেলে কয়টা তৈরি হয়? 4টা, রেসপিরেটরি চেইন লেভেলে তৈরি হয় 6টা। তাহলে যদি অ্যানারোবিক হয়, অ্যানারোবিকে কি এই রেসপিরেটরি চেইনের এই 6টা তৈরি হবে না। তাহলে অ্যানারোবিকে অক্সিজেন নাই, আর অক্সিজেন না থাকলে মাইটোকন্ড্রিয়া থাকলেও এখানে এটিপি তৈরি হবে না। তাহলে অ্যারোবিকের মতো সাবস্ট্রেট লেভেলে 4টা তৈরি হবে, 2টা ইউটিলাইজ হবে। তাহলে 4 থেকে 2 বাদ দিলে নেট এটিপি হচ্ছে 2টা। তাহলে দেখেন সাবস্ট্রেট লেভেলে শুধু 4টা, ইউটিলাইজেশন হচ্ছে 2টা, মাত্র 2টা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, অ্যারোবিকে নেট এটিপি প্রোডাকশন 8টা, আর অ্যানারোবিকে নেট এটিপি প্রোডাকশন হচ্ছে 2টা। পেজ নাম্বার 11তে আছে। এটা কিন্তু এমসিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ। তাহলে অ্যারোবিকে এটিপি 8টি, অ্যানারোবিকে 2টি। ইনহিবিটরসটা আপনি দাগায় নেন, ইনহিবিটরস 2টা স্টার দেন, ফ্লোরাইড, আয়োডোঅ্যাসিটেট, আর্সেনেট, এটা দাগান। ডিফারেন্সটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। ডিফারেন্স আপনার লেকচার শিটে পেজ নাম্বার 13তে আছে। ডিফারেন্সটা ইনফিনিটি স্টার, ডিফারেন্সটা ইনফিনিটি স্টার। অ্যারোবিক অ্যানারোবিকের ডিফারেন্স, বিশেষ করে এন প্রোডাক্ট আমরা অলরেডি আলোচনা করেছি। অ্যারোবিকের এন প্রোডাক্ট পাইরুভেট, অ্যানারোবিকের হচ্ছে ল্যাকটেট। অ্যারোবিকে 8টা, অ্যানারোবিকে 2টা। সাইডের মধ্যে অ্যানারোবিকের সাইডগুলো পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, অ্যানারোবিকের সাইড। অ্যানারোবিক
গ্লাইকোলাইসিস প্রোডিউসড। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কি তৈরি করে? আমরা কি বলেছি? অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে এটিপি তৈরি হয়। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে কি আপনার ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এটিপি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ভ্যালুয়েবল সোর্সটা কি? এনার্জির সোর্সটা কি? কোথায় কোথায় অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা হয়? আমরা অলরেডি বলেছি যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস স্কেলেটাল মাসেল যখন এক্সারসাইজিং কন্ডিশনে থাকবে তখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। আরবিসিতে মাইটোকন্ড্রিয়া নাই, এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। আর হচ্ছে লিউকোসাইটে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। এটা সাইটের মধ্যে পার্থক্যের মধ্যে দেখেন, এই পার্থক্যের মধ্যে এখান থেকে এই কোশ্চেনটা পরীক্ষায় আসছে। আচ্ছা, এখন ইম্পর্টেন্স অফ গ্লাইকোলাইসিস ইন আরবিসি পেজ নাম্বার 13-তে আছে। এখানে একটা কথা খেয়াল রাখবেন, এই গ্লাইকোলাইসিসে 2,3-বিসফসফোগ্লিসারাইড যেটাকে আমরা বলি 2,3-ডিপিজি, এই 2,3-ডিপিজিটা এই অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সাবস্টেন্স আমাদের গ্লাইকোলাইসিস তৈরি হয়, যেটা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভকে রাইটে শিফট করে। রাইটে যদি শিফট করে তাহলে হিমোগ্লোবিন যে অক্সিজেনকে ক্যারি করে টিস্যু লেভেলে নিয়ে আসলো, এখানে টিস্যু লেভেলে আসার পরে তখন হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা ডিসোসিয়েট হয়ে যাবে, অক্সিজেনটা টিস্যু লেভেলে যাবে। তাহলে টিস্যু অক্সিজেনেশনের জন্য জরুরি হলো 2,3-বিসফসফোগ্লিসারাইড। এখন আসেন ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ গ্লাইকোলাইসিস, দুইটা ডিজিজ, ল্যাকটিক অ্যাসিডোসিস, হেমোলাইটিক অ্যানিমিয়া। এটা আপনি একটু দাগায় নেন। এবং হেমোলাইটিক অ্যানিমিয়া গ্লাইকোলাইসিসের কোন কোন এনজাইম ডিফেক্টের কারণে হয় সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে। এটা আপনারা পাবেন হচ্ছে আপনার পেজ নাম্বার 13-তে। ওর নিচে দেখেন কিছু এনজাইমগুলো দেখেন, জেনেটিক ডেফিসিয়েন্সি অফ গ্লাইকোলাইটিক এনজাইম। এই পয়েন্টটা একটু লাল কালিতে দাগান। হেক্সোকাইনেস, ফসফোফ্রুক্টোকাইনেস, অ্যালডোলেস, পাইরুভেট কাইনেস, এই কথাগুলো আপনি দাগান। আচ্ছা, এখন আসেন সোর্স অ্যান্ড মেটাবলিক ফেট অফ পাইরুভেট। সোর্স অ্যান্ড মেটাবলিক ফেট অফ পাইরুভেট পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। দেখেন সোর্স অফ পাইরুভেট হচ্ছে 4টি, এটা মুখস্থ করে ফেলবেন। যে গ্লুকোজ থেকে পাইরুভেট আসতে পারে, ল্যাকটিক অ্যাসিড থেকে আসতে পারে, অ্যালানিন থেকে আসতে পারে, আর কিছু গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবলিজম হতেও আসতে পারে। তাহলে পাইরুভেট আর প্রডিউসড ফ্রম, তার মানে পাইরুভেটের সোর্স জানতে চাচ্ছে, তাহলে পাইরুভেটের সোর্স আপনার এটা মুখস্থ করে ফেলবেন। আমি আগে বলেছিলাম পাইরুভেটের সোর্স ফেট, এসিটাইল কোয়ের সোর্স ফেট, অ্যামোনিয়ার সোর্স ফেট, পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। আচ্ছা, আবার দেখেন সাবস্ট্রেট ফর পাইরুভেট প্রোডাকশন। সাবস্ট্রেট পাইরুভেট কিভাবে তৈরি হয় এটাও সোর্স থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে। এখন আসেন মেটাবলিক ফিট, পেজ নাম্বার 13। এই ফিটটা মনে রাখার জন্য আপনি যদি এই ফ্লো চার্টটা মুখস্থ রাখেন তাহলে কিন্তু আপনার আর ভুল হবে না। তাহলে দেখেন পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি হয়, পাইরুভেট থেকে অ্যালানিন, পাইরুভেট থেকে ল্যাকটেন, অক্সালো অ্যাসিটেট, অ্যাসিটাইল কোয়ে, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখেন কয়টা? দেখেন পাইরুভেট থেকে অ্যালানিন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে পাইরুভেটের ফেট টোটাল হচ্ছে 6টি। এখানে 5টা দেওয়া আছে, সমস্যা নেই। এখানে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডটা দেওয়া নেই, তো সমস্যা নেই, আপনি 5টাও মনে রাখতে পারেন। তাহলে সিনথেসিস অফ ল্যাকটেট, সিনথেসিস অফ অ্যালানিন, সিনথেসিস অফ অ্যাসিটাইল কোয়ে, সিনথেসিস অফ গ্লুকোজ, সিনথেসিস অফ অক্সালো অ্যাসিটেট। এই ফ্লো চার্টটা মুখস্থ করলে আপনার জন্য হয়ে যাবে। একটু দেখেন কোশ্চেনটা দেখেন। তাহলে পাইরুভেটের ফেট কে? তাহলে পাইরুভেটের ফেট আপনি উত্তরটা দিতে গেলে আপনি যদি এই 5টা পয়েন্ট মুখস্থ রাখেন তাহলে কিন্তু আপনার উত্তর দেওয়াটা সহজ হবে। আচ্ছা, এখন আসেন এখানে দেখেন পাইরুভেট থেকে তৈরি হলো অ্যাসিটাইল কোয়ে। পাইরুভেট থেকে একটা অন্যতম ফেট কি? পাইরুভেট থেকে তৈরি হলো অ্যাসিটাইল কোয়ে। তাহলে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, এই স্টেপটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই স্টেপটাকে আমরা বলি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। একটু লেখে নেন। তাহলে পাইরুভেট থেকে, এই যে দেখেন পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, এখানে হয় হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এই কথাটাই এখানে বলা হয়েছে। দেখেন অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, পেজ নাম্বার 14 নম্বর পেজে আপনি এটা পাবেন। 14 নম্বর পেজে দেখেন পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, এটা হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এখান থেকে আপনি যেটা পড়বেন, যেটা আমি আপনাকে দেখাইতে চাই, সেটা হলো রেট লিমিটিং এনজাইমটা আপনি ইনফিনিটি স্টার দেন। এটা কিন্তু পরীক্ষায় আসে, রেট লিমিটিং এনজাইম আর কোএনজাইম। কোএনজাইম দেখেন টিপিপি, এনএডি,
এফএডি কোয়ে লাইফিক অ্যাসিড, এটা মুখস্থ করতে হবে। এখানে একটা মজার বিষয় হলো এই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে যে কোএনজাইমগুলো ইনভলভ সেই কোএনজাইমগুলোই কিন্তু টিসি সাইকেলও ইনভলভ। আমি আবারও বলি, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে এই যে কোএনজাইমগুলো দেখতেছেন এই কোএনজাইমগুলো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনও ইনভলভ সবগুলোই, ঠিক সেম কোএনজাইমগুলো টিসি সাইকেলও ইনভলভ। তাহলে একটা পড়লে একটা ফ্রি। তাহলে দেখেন টিপিপি মানে হচ্ছে থায়ামিন পাইরোফসফেট, থায়ামিন ভিটামিনের নাম কি থায়ামিন। এনএডি আমরা আগেই শিখেছি ভিটামিন বি3, এফএডি ভিটামিন বি2, কোএ এটা আসে ভিটামিন বি5 প্যান্টাথনিক অ্যাসিড থেকে। তাহলে আমরা যদি একটু সামারি করি, এগুলো সবগুলোই কোএনজাইম, টিপিপি, এনএডি, এফএডি, কোএ। এগুলোর কোএনজাইমগুলো কোন কোন ভিটামিন থেকে আসে? টিপিপি হচ্ছে বি1, এফএডি হচ্ছে বি2, এনএডি হচ্ছে বি3, তাহলে কোএ হচ্ছে বি5। তাহলে কয়টা ভিটামিন ইনভলভ? উত্তর হচ্ছে 4টা, বি1, বি2, বি3, বি5। এই 4টা ভিটামিন টিসি সাইকেলে ইনভলভ। তাহলে একটা পড়লে একটা ফ্রি। তাহলে টিসি সাইকেলে কোন কোন কোএনজাইম ইনভলভ? উত্তর হচ্ছে এই কোএনজাইম এ পর্যন্ত। যদি বলা হয় টিসি সাইকেলে কোন কোন ভিটামিন ইনভলভ, তাহলে এই 4টা। সেম জিনিসেই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনও আছে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে দেখেন কোএনজাইম রিকোয়ার্ড ফর কনভার্সন অফ পাইরুভেট টু এসিটাইল কোয়ে, তার মানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এখানে দেখেন থায়ামিন পাইরোফসফেট আছে, ট্রু। কোয়ে ট্রু, এফএডি ট্রু। এখানে যদি এনএডি থাকতো তাও ট্রু হতো। ঠিক আছে, এটা অলরেডি পরীক্ষায় চলে আসছে। তার মানে আপনি এই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মধ্যে কোএনজাইমটা ভালো করে দেখবেন। এখন আসেন এসিটাইল কোয়ের সোর্স অ্যান্ড ফেট, এটা দিয়ে আমাদের গ্লাইকোলাইসিসটা শেষ হয়ে যাবে। সোর্স অ্যান্ড মেটাবলিক ফেট অফ এসিটাইল কোয়ে, সোর্স 5টা, ইনফিনিটি স্টার। বোঝেন আর না বোঝেন মুখস্থ করে ফেলতে হবে। এসিটাইল কোয়ের সোর্স হচ্ছে 5টি। সোর্স অফ এসিটাইল কোয়ে অলরেডি পরীক্ষা চলে আসছে, এই জন্য এটা মুখস্থ রাখতেই হবে। ফেট অফ এসিটাইল কোয়ে পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এই ফেটের এই পাথওয়েটা যদি আপনি খেয়াল রাখেন, আপনাদের শিটও দেওয়া আছে। যেমন দেখেন এসিটাইল কোয়ে থেকে তৈরি হয় কিটোন বডি, এসিটাইল কোয়ে থেকে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড, এসিটাইল কোয়ে থেকে তৈরি হয় এসিটাইল কোলিন, এসিটাইল কোয়ে থেকে তৈরি হয় কোলেস্ট্রল, এসিটাইল কোয়ে টিসি সাইকেলে কি অক্সিডেশন হয়। আপনি যদি ফ্লো চার্টটা খেয়াল রাখেন, এখানে দেখেন এসিটাইল কোয়ে আসে হচ্ছে এই 5টা সোর্স থেকে। তাহলে উপরেরগুলো হচ্ছে সোর্স, নিচেরগুলো হচ্ছে ফেট। তাহলে এসিটাইল কোয়ের সোর্স উপরেরগুলো হচ্ছে সোর্স 5টা, ফেট হচ্ছে 5টা। তাহলে মেটাবলিক ফেট হচ্ছে 5টি। এই 5টা যদি মুখস্থ করতে পারেন, তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে সাবস্ট্যান্স সিনথেসিস ফ্রম এসিটাইল কোয়ে, তার মানে এসিটাইল কোয়ের ফেটটা জানতে চাইছে। তাহলে আপনি এসিটাইল কোয়ের ফেট যদি জানেন, তাহলে এই উত্তরগুলো আপনি সুন্দর মতো দিতে পারবেন। তাহলে এসিটাইল কোয়ের সোর্স ফেট পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এখন আসেন সাইট্রিক অ্যাসিড সাইকেল, আমরা আরেকটা সাইকেলের মধ্যে ঢুকলাম। এই সাইকেলটাও আপনার ডিটেলস পড়ার দরকার নাই, আমি অলরেডি বলে ফেলেছি। সাইট্রিক অ্যাসিড সাইকেলের মধ্যে আপনি অবশ্যই মনে রাখবেন কোন কোন ভিটামিন, কোন কোন কোএনজাইম এই টিসি সাইকেলের মধ্যে ইনভলভ। টিসি সাইকেলের রেগুলেশনটা ভালো করে দেখবেন, কেমন? এবং আরেকটা পয়েন্ট ভালো করে দেখবেন, টিসি সাইকেলকে কেন আমরা এমফিবলিক পাথওয়ে বলি। আপনারা একটু সেলেন ফিচারের মধ্যে আসেন। সেলেন ফিচার, টিসি সাইকেল শুরু হবে এসিটাইল কোয়ে দিয়ে। এখানে এসিটাইল কোয়ের টিসি সাইকেলের এন্ড প্রোডাক্টের নাম হচ্ছে দেখেন কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি। রেট লিমিটিং এনজাইমটা দেখান, কোএনজাইমটা দেখান। দেখেন আগের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মতো সেম কোএনজাইম। রেগুলেশনটা ভালো করে দেখবেন, রেগুলেশন যে ইনসুলিন এটাকে স্টিমুলেট করবে, ইনহিবিট করবে হচ্ছে এটিপি। ঠিক আছে, এনএডিএস। তাহলে এখানে আমার টিসি সাইকেলের দাগানো অংশটা ভালো করে রেট লিমিটিং এনজাইমস ফর টিসি সাইকেল, এটা কিন্তু অলরেডি পরীক্ষা আসছে। তাহলে দেখেন রেট লিমিটিং এনজাইম হচ্ছে সাইটের সিনথেস, আইসোসাইটের ডিহাইড্রোজেনেস, আলফা কিটোগ্লুটারের ডিহাইড্রোজেনেস। রেট লিমিটিং এনজাইমটা মুখস্থ রাখবেন, কোএনজাইমটা অবশ্যই মুখস্থ রাখবেন। আচ্ছা, এখন একটু আমি মুখস্থ করতে বলবো না, আমি শুধু একটু দেখাইতে চাই যে এসিটাইল কোয়ে টিসি সাইকেলের মধ্যে ঢুকবে কার সাথে বাইন্ড করে। তাহলে এসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিডের সাথে বাইন্ড করে তৈরি হবে সাইট্রেট। দিস ইজ দ্য ক্রুশিয়াল স্টেপ ফর টিসি সাইকেল। তাহলে এসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিডের সাথে বাইন্ড করে তৈরি হবে সাইট্রেট। এই সাইট্রেট এটা একটা সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডের 3টা কার্বক্সিল গ্রুপ থাকে,
এই জন্য টিসি সাইকেলকে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তাহলে এই টিসি সাইকেলটা এন প্রোডাক্টটার নাম কি আমরা অলরেডি বলেছি, একটা অ্যাসিটাইল কোয়ে টিসি সাইকেলে ঢুকলে তৈরি হবে 12টা এটিপি এবং তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে ক্যাটাবলিক রোল। তাহলে অ্যাসিটাইল কোয়ে টিসি সাইকেলে ঢুকলে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, দেখেন কার্বন ডাইঅক্সাইড, আবার তৈরি হবে এটিপি। দিস ইজ দ্য ক্যাটাবলিক রোল। কিন্তু টিসি সাইকেলে ইন্টারমিডিয়েটস গুলো থেকে, যেমন সাকসিনেট থেকে অথবা আলফা কিটোগ্লুটাইড অথবা অক্সালোঅ্যাসিটেট, এখান থেকেও কিছু কিছু সাবস্টেন্স তৈরি হয়। দিস ইজ দ্য অ্যানাবলিক রোল অফ টিসি সাইকেল। তাহলে একটু দেখেন তো টিসি সাইকেলকে আমরা কমন মেটাবলিক পাথওয়ে কেন বলি, এটা বলেই আমি এমফিবলিক পাথওয়েটা বলবো। টিসি সাইকেলকে আমরা কমন বলি এই কারণে যে আমরা যে কার্বোহাইড্রেট আমরা খাই, আমরা যে প্রোটিন খাই, আমরা যে ফ্যাট খাই, যাই খাই না কেন আলটিমেট তৈরি হবে অ্যাসিটাইল কোয়ে, এবং এই অ্যাসিটাইল কোয়ে টিসি সাইকেলে ঢুকে এটিপি তৈরি করবে। এই জন্য এটাকে বলি আমরা কমন ফর কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড। এমফিবলিক কেন বলি, কারণ এটা অ্যানাবলিজম ক্যাটাবলিজম দুইটাই হয়। তাহলে একটু খেয়াল করেন টিসি সাইকেল ক্লিয়ারলি ক্যাটাবলিক, কারণ টিসি সাইকেলে অ্যাসিটাইল কোয়ে থেকে এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। টিসি সাইকেল ক্যাটাবলিক, এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। অ্যানাবলিকটা কি? অ্যানাবলিক রোল আপনি লেকচার শিটে পেজ নাম্বার 16তে পাবেন। এটা টিসি সাইকেলের ইন্টারমিডিয়েটস থেকে বিভিন্ন সাবস্টেন্স তৈরি হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে কি কি তৈরি হয় দেখেন, ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, কোলেস্ট্রল তৈরি হয়, স্টেরয়েড তৈরি হয়, সিনথেসিস অফ গ্লুটামেট, গ্লুটামাইন, পরফাইরিন, হিম, অ্যাসপার্টেট, অ্যাসপারজিন, গ্লুকোজ তৈরি হবে বাই গ্লুকোনিওজেনেসিস। তাহলে যদি পরীক্ষা আসে ফলিং আট দ্য ক্যাটাবলিক রোল অফ টিসি সাইকেল, উত্তর হচ্ছে এটিপি অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। পরীক্ষা যদি আসে ফলিং আট দ্য অ্যানাবলিক রোল অফ টিসি সাইকেল, তাহলে উত্তর হবে সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, কোলেস্ট্রল, স্টেরয়েড, গ্লুটামাইন, গ্লুটামেট সিনথেসিস, পরফাইরিন, হিম সিনথেসিস, অ্যাসপার্টেট, অ্যাসপারজিন সিনথেসিস, গ্লুকোজ সিনথেসিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা অলরেডি বলছি যে গ্লাইকোলাইসিস থেকে এটিপি তৈরি হবে 8টা, আর টিসি সাইকেল থেকে এটিপি, আপনি দেখেন টিসি সাইকেল থেকে এটিপি, এখানে দেখুন এটিপি তৈরি হয়েছে 30টা। ঠিক আছে? তাহলে টোটাল এটিপি একটা গ্লুকোজ গ্লাইকোলাইসিস এবং টিসি সাইকেল যদি কমপ্লিট অক্সিডেশন হয় তাহলে এটিপি তৈরি হচ্ছে 38টি। আচ্ছা, ভিটামিন কোএনজাইম, এই বক্সটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, এই বক্সটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। একটু খেয়াল করেন দেখেন টিসি সাইকেলের ভিটামিন দেখেন রিবোফ্লাভিন, নিয়াসিন, থায়ামিন, প্যান্টাথনিক অ্যাসিড। রিবোফ্লাভিন হচ্ছে B2, থায়ামিন হচ্ছে B1, তাহলে B1 রিবোফ্লাভিন B2, নিয়াসিন হচ্ছে B3, প্যান্টাথনিক হচ্ছে B5। তাহলে ভিটামিন কয়টা? 4টা ইনভলভ, B1, B2, B3, B5। কোএনজাইমও 4টা। তাহলে এখান থেকে পরীক্ষায় ভিটামিনও আসতে পারে, কোএনজাইমও আসতে পারে। ইনফিনিটি স্টার দেখেন ভিটামিন পরীক্ষায় অলরেডি চলে আসছে। তাহলে কোএনজাইম যেহেতু এখনো পরীক্ষায় আসে নাই, আপনাদের সামনের পরীক্ষায় আসতে পারে ফলোইং কোএনজাইম ইনভলভ ইন টিসি সাইকেল। তাহলে কোএনজাইম 4টা, ভিটামিনও 4টা। এটা ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার। এখন আসেন গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, আচ্ছা গ্লুকোনিওজেনেসিস পেজ নাম্বার 18। এটা কি দেখেন, সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স। এই নন কার্বোহাইড্রেট সোর্সগুলো কি কি? এই 7টা হচ্ছে নন কার্বোহাইড্রেট সোর্স, এগুলো কিন্তু কার্বোহাইড্রেট না। এই নন কার্বোহাইড্রেট সোর্স থেকে এই সবগুলো থেকে তৈরি হবে গ্লুকোজ। তাহলে যদি বলে ফলিং আর দ্য প্রিকারসর ফর গ্লুকোজ সিনথেসিস, তাহলে উত্তর কিন্তু এই 7টা। যদি আসে ফলিং আর দ্য সাবস্ট্রেট অফ গ্লুকোনিওজেনেসিস, এই 7টা। যদি আসে ফলিং আর দ্য নন কার্বোহাইড্রেট সোর্স ফর গ্লুকোনিওজেনেসিস, তাহলে উত্তর কিন্তু এই 7টাই। ইনফিনিটি স্টার। তাহলে এখন সেলিন ফিজ, তাহলে দেখেন প্রিকারসর আসুক, সাবস্ট্রেট আসুক অথবা নন কার্বোহাইড্রেট সোর্স আসুক, সবগুলোর উত্তর কিন্তু একই। তার মানে আপনার দায়িত্ব হলো এই 7টা পয়েন্ট মুখস্থ করা। লেকচার শিটে পেজ নাম্বার 18তে আছে। সেলিন ফিচারের মধ্যে সাবস্ট্রেটটা পড়বেন, সাইটটা পড়বেন। দেখেন গ্লুকোনিওজেনেসিস লিভারে হয়, কিডনিতে হয়, মেইনলি কিন্তু লিভার 90%। রেট লিমিটিং এনজাইম অবশ্যই পড়বেন, ইনফিনিটি স্টার। তাহলে গ্লুকোনিওজেনেসিসের রেট লিমিটিং এনজাইম কিন্তু এই 4টা। তাহলে গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইমস ইজ ফাউন্ড ইন, তাহলে একটু খেয়াল করেন তো
Glucose 6 phosphatase, this is the rate limiting enzyme of gluconeogenesis, and gluconeogenesis occurs in liver and kidney. তাহলে এখন বলেন তো গ্লুকোজ 6 ফসফেটেস লিভারও থাকবে কিডনিতেও থাকবে, সেই কোশ্চেনটাই এখানে করা হয়েছে। তাহলে দেখেন গ্লুকোজ 6 ফসফেটেস এনজাইম ইজ ফাউন্ড ইন লিভার অ্যান্ড কিডনি। যেবার এই কোশ্চেনটা আসলো সেবার অনেকেই এই কোশ্চেনটা ভুল করছে, কিন্তু কোশ্চেনটা কিন্তু ট্রিকি। তাহলে গ্লুকোনিওজেনেসিস লিভার কিডনিতে হয়, তার মানে লিভার কিডনিতে গ্লুকোজ 6 ফসফেটেস এনজাইমটা থাকবে, যেহেতু এনজাইমটা গ্লুকোনিওজেনেসিসের এনজাইম। ও এনজাইমটা দেখেন, রেগুলেশনটা দেখেন, রেগুলেশনটা ইনফিনিটি স্টার। তাহলে দেখেন গ্লুকাগন কর্টিসল গ্লুকোনিওজেনেসিস বাড়াবে, ইনসুলিন কমাবে। তাহলে হরমোন রেসপন্সিবল ফর গ্লুকোনিওজেনেসিস, তাহলে দেখেন থাইরক্সিন, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, গ্লুকাগন এগুলো বাড়াবে, কমাবে কে? ইনসুলিন। ঠিক আছে, তাহলে হরমোন রেসপন্সিবল ফর গ্লুকোনিওজেনেসিস অথবা পরীক্ষা আসতে পারে ফলিং হরমোন দ্যাট স্টিমুলেট গ্লুকোনিওজেনেসিস। তাহলে ইনসুলিন ছাড়া বাদ বাকি সবগুলো ইনসুলিন গ্লুকোনিওজেনেসিস কমায়। এখন আসেন গ্লাইকোজেনেসিস অ্যান্ড গ্লাইকোজেনোলাইসিস, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, আমি জাস্ট যে কয়েকটা পয়েন্ট দেখাবো সেই কটাই আপনারা পড়বেন। দেখেন গ্লাইকোজেন ভেঙে তৈরি হলো গ্লুকোজ, গ্লাইকোজেন ভেঙে তৈরি হলো গ্লুকোজ, এটাকে আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস। এখানে দেখেন গ্লাইকোজেন ফসফোরাইলেস একটা এনজাইম আছে, তাহলে গ্লাইকোজেন ফসফোরাইলেস ছাড়া গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হবে না, এই জন্য গ্লাইকোজেন ফসফোরাইলেসটাকে আমরা বলি রেট লিমিটিং এনজাইম অফ কি? গ্লাইকোজেনোলাইসিস। আবার দেখেন গ্লুকোজ থেকে তৈরি হলো গ্লাইকোজেন, এটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, এটা সিনথেটিক পাথওয়ে। এখানে এনজাইমের নাম দেখেন গ্লাইকোজেন সিনথেস, দিস ইজ দ্য রেট লিমিটিং এনজাইম অফ গ্লাইকোজেনেসিস। তাহলে গ্লাইকোজেনেসিসের রেট লিমিটিং এনজাইম হচ্ছে গ্লাইকোজেন সিনথেস, আর গ্লাইকোজেন যখন ভাঙবে গ্লাইকোজেনোলাইসিস, তখন রেট লিমিটিং এনজাইম ছিল গ্লাইকোজেন ফসফোরাইলেস। এখন আপনারা সেলিন ফিচারের মধ্যে এই কথাটা দেখান, সেলিন ফিচার অফ গ্লাইকোজেনেসিস, দেখেন রেট লিমিটিং এনজাইমটা দেখেন এবং রেগুলেশনটা দেখেন। রেট লিমিটিং এনজাইম, রেগুলেশন, তিনটে স্টার, এখান থেকে এতটুকু জানলেই হবে। গ্লাইকোজেনোলাইসিস সাইটটা দেখেন, গ্লাইকোজেনোলাইসিস কোথায় হয়, রেট লিমিটিং এনজাইমটা দেখেন, রেগুলেশনটা দেখেন, তিনটে স্টার। দেখেন গ্লাইকোজেন ফসফোরাইলেস, তাহলে গ্লাইকোজেন ফসফোরাইলেস কোথায় ছিল? গ্লাইকোজেন ফসফোরাইলেস হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, তাই না? এবং এই গ্লাইকোজেনোলাইসিসের হরমোনাল রেগুলেশন আমি কিন্তু দেখাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে গ্লুকাগন, এপিনেফ্রিন, তাই না, এএমপি এগুলো বাড়ায়। মাসেল গ্লাইকোজেনোলাইসিস, লিভার গ্লাইকোজেনোলাইসিস, ডিফারেন্সটা তিনটা স্টার, তিনটা স্টার, এটা পড়ে নিন, তিনটা স্টার। এখন আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আমরা আলোচনা করব, সেটা হলো এইচএমপি শান্ট, পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। তাহলে এইচএমপি শান্টটা দেখেন, ইট ইজ অল্টারনেটিভ পাথওয়ে টু গ্লাইকোলাইসিস, এটা গ্লাইকোলাইসিসের মতোই কিন্তু অল্টারনেট, এটা একটা অল্টারনেট পাথওয়ে। তাহলে তার মানে এখানে একটু পার্থক্য আছে। তাহলে গ্লাইকোলাইসিসে এটিপি তৈরি হয়, কিন্তু এইচএমপি শান্ট পাথওয়েতে এটিপি তৈরি হয় না, কথাটা কিন্তু খেয়াল রাখেন। তাহলে দেখেন ইট ডাজ নট জেনারেট এটিপি, কথাটা খেয়াল রাখেন। এটা দুইটা নাম আছে, দুইটা নাম আপনি দাগায় নেন। সেলিন ফিচারটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, বিশেষ করে সাইটটা দেখা, এই সাইটটা পরীক্ষা অনেকবার আসছে। এইচএমপি শান্ট পাথওয়ে কোথায় কোথায় হয় আপনি নামগুলো মুখস্থ করবেন। দেখেন পেন্টোজ ফসফেট পাথওয়ে ইজ অ্যাক্টিভ ইন, মানে এইচএমপি শান্ট পাথওয়ের সাইটগুলো পরীক্ষা আসছে, ইনফিনিটি স্টার। এরপরে আসেন এইচএমপি শান্ট পাথওয়ে রেট লিমিটিং এনজাইমটা ভালো করে পড়বেন, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস, ওই এনজাইমটা দেখান, এটিপি তৈরি হবে না। তাহলে দেখেন এইচএমপি শান্ট পাথওয়ে জেনারেটস, এইচএমপি শান্ট পাথওয়েতে কি তৈরি হয়? তাহলে দেখেন সেলিন ফিচারের মধ্যে দেখেন এইচএমপি শান্ট পাথওয়ে থেকে তৈরি হয় দুইটা সাবস্টেন্স, একটা হলো রাইবোজ সুগার, একটা হলো এনএডিপিএস। তাহলে একটা রাইবোজ সুগার ইম্পর্টেন্স আছে, আর একটা হচ্ছে এনএডিপিএস এরও ইম্পর্টেন্স আছে। তাহলে এই দুইটা আপনারা খেয়াল রাখবেন, রাইবোজ সুগার, এনএডিপিএস। তাহলে রাইবোজ সুগারের কাজ হলো নিউক্লিক অ্যাসিড তৈরি করা, আর এনএডিপিএস এর অনেক ফাংশন আছে, আমরা এখানে একটু পরে এটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখেন এইচএমপি শান্ট পাথওয়ে কি তৈরি হয়, একটা হলো এনএডিপিএস আর একটা হলো পেন্টোজ সুগার, দিস ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ এইচএমপি শান্ট পাথওয়ে। এখন আসেন ইম্পর্টেন্স। সুপ্রিয় চিকিৎসক ভাই বোনেরা, আমরা অলরেডি বলে ফেলেছি
এই সিম্পলিশন পাথওয়েতে দুইটা জিনিস তৈরি হয়, একটা হলো রাইবোজ সুগার আর একটা হলো এনএডিপিএস। তাহলে দেখেন রাইবোজ সুগারের ইম্পর্টেন্সটা হলো রাইবোজ সুগার থেকে তৈরি হয় নিউক্লিওটাইড আর নিউক্লিক অ্যাসিড, আর এনএডিপিএস থেকে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড, স্টেরয়েড, কোলেস্ট্রল। এই এনএডিপিএসটা লিভারের ডিটক্সিফিকেশন অ্যাকশন, ড্রাগ এবং টক্সিনকে নিউট্রালাইজ করে। এই এনএডিপিএস আরবিসি হেমোলাইসিস থেকে বাঁচায়, আরবিসিকে হেমোলাইসিস থেকে বাঁচায়, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এবং এই এনএডিপিএস সুপার অক্সাইড এবং ফ্রি রেডিকেল তৈরি করে ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। ক্লিয়ার? এবং এই এনএডিপিএস থেকে তৈরি হয় নাইট্রিক অক্সাইড। তাহলে দেখেন এনএডিপিএস ইজ রিকোয়ার্ড ফর, এনএডিপিএস থেকে কি তৈরি হয়? এনএডিপিএস থেকে দেখেন এনএডিপিএস এর ফাংশন কি? এটিপি, এইসিপি শান্তে এটিপি তৈরি হয় না। গ্লুটাথিয়ন নামে কোনো কথাই আমরা পড়ি নাই। ড্রাগ টক্সিন মেটাবলিজম হয় যেটা এনএডিপিএস করে। সুপার অক্সাইড জেনারেশন করে, এটাও সত্য ফ্যাগোসাইটের মধ্যে। ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, কোলেস্ট্রল তৈরি হয়, এটা হচ্ছে এইসিপি শান্টের এনএডিপিএস এর ফাংশন থেকে এই কোশ্চেনটা আসছে। ক্লিয়ার? আচ্ছা, এনএডিপিএস কিভাবে আরবিসিতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এখানে এই ফ্লো চার্টের মধ্যে দেওয়া আছে, এটা একবার দেখে নিন। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। তাহলে দেখেন আমরা বলেছি পেজ নাম্বার 25-এ আসেন, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস, দিস আর দ্য গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস, দিস ইজ দ্য রেট লিমিটিং এনজাইম অফ এইচএমপি শান্ট। এই এনজাইম যদি ডেফিসিয়েন্সি হয় হেমোলাইটিক অ্যানিমিয়া হবে, হেমোলাইসিস হবে। আরেকটা কি হবে? ক্রনিক গ্রানুলোম্যাটোসিস। তাহলে এই দুইটা ডিজিজের নাম খেয়াল করবেন, 3টে স্টার দেন। পার্থক্যটা 3টে স্টার। বিশেষ করে সাবস্ট্রেট, তারপরে এটিপি প্রোডাকশন, কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন, এই কথাগুলো ভালো করে পড়বেন। বিশেষ করে 2 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টের ডিফারেন্সটা ভালো করে দেখবেন। পরিসাইকেলটা অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, পেজ নাম্বার 25-এ আসেন। পেজ নাম্বার 25 নম্বর পেজে একটু আপনার না, এটা হবে 26 নম্বর পেজ, এই পেজ নাম্বারটা ভুল আছে, এটা হচ্ছে 26 নম্বর পেজ। 26 নম্বর পেজে রেগুলেশন অফ ব্লাড গ্লুকোজ, যেটা আমরা বিভিন্ন এটা আমরা এন্ডোক্রাইনও পড়াই, আবার এখানেও মেটাবলিজমও আসছে। ইনসুলিন কোন কোন মেটাবলিক পাথওয়েকে স্টিমুলেট করে, কোনটাকে ইনহিবিট করে, পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। তাহলে দেখেন ইনসুলিন গ্লাইকোজেনেসিসকে বাড়ায়, গ্লাইকোলাইসিসকে বাড়ায়, গ্লুকোজ আপটেক বাড়ায়, কমায় দুইটা, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, ইনফিনিটি স্টার। এগুলোর মাধ্যমে ইনসুলিন কি করে? ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। গ্লুকাগন দুইটা পাথওয়েকে বাড়ায়, ইপিনেফ্রিন, ননএপিনেফ্রিন একটা পাথওয়েকে স্টিমুলেট করে, কর্টিসল একটাকে বাড়ায়, একটা কমায়। তাহলে দেখেন এখানে এই হরমোনের ফাংশনগুলো ডিফারেন্ট মেটাবলিক পাথওয়ে, এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এখানে একটা কথা আমি বলে রাখি, দেখেন এখানে একটা কথা আমি বলি, সেটা হলো ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, ইনসুলিন ছাড়া বাদ বাকি সবগুলোই ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। কথাটা খেয়াল রাখবেন। তাহলে ইনসুলিন হচ্ছে কি? ইনসুলিন অ্যান্টি ডায়াবেটোজেনিক, আর গ্লুকাগন থেকে থাইরক্সিন পর্যন্ত এগুলোকে আমরা বলবো ডায়াবেটোজেনিক হরমোন, কারণ এরা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর রেসিডেন্সি এক্সাম। পরীক্ষা কিন্তু আসছে, ফলিং আর দ্য ডায়াবেটোজেনিক হরমোন। ডায়াবেটোজেনিক হরমোন কখনোই কিন্তু ইনসুলিন না। ইনসুলিন ছাড়া বাদ বাকি যে হরমোনগুলো ব্লাড গ্লুকোজ বাড়ায় তারাই ডায়াবেটোজেনিক হরমোন। তাহলে আমরা একটু রোড ম্যাপটা দেখে নিই। রোড ম্যাপ পেজ নাম্বার 27-এর মধ্যেই দেওয়া আছে, তাই না? পেজ নাম্বার 27, এখানেও পেজ নাম্বারটা ভুল আছে। রোড ম্যাপ একটা স্টার। দেখেন ভিটামিন অ্যান্ড কোএনজাইম নিডেড ফর কার্বোহাইড্রেট মেটাবলিজম। আমরা যদি সামারি করলে আমরা দেখব টোটাল 6টা ভিটামিন আছে এখানে। দেখেন এগুলো যদি আপনি দেখেন, ওভারল্যাপগুলো যদি বাদ দেন, ওভারল্যাপগুলো বাদ দিলে এখানে টোটাল আমাদের 5টা ভিটামিন ইনভলভ। দেখেন ভিটামিন B1 টিপিপি, এফএডি B2, এনএডি B3, কোএ B5, আর পাইরিডক্সাল ফসফেট হচ্ছে B6। তাহলে B1, B2, B3, B5, B6, এই 5টা ভিটামিন টোটাল কার্বোহাইড্রেট মেটাবলিজম, টোটাল গ্লুকোজ কমপ্লিট অক্সিডেশনে এই 5টা ভিটামিন ইনভলভ। এটা আপনারা খেয়াল রাখবেন, এটাও কিন্তু পরীক্ষায় একবার আসছে। এখন আসেন রেগুলেশন, এখানে সামারি করে দেওয়া আছে। দেখেন সামারির মধ্যে স্টিমুলেটর ইনহিবিটর কথাটা আছে।
আমরা স্টিমুলেটরের মধ্যে হরমোনাল স্টিমুলেটরটাই আমরা খেয়াল করব, যে যেমন দেখেন গ্লাইকোলাইসিস বাড়ায় কি ইনসুলিন, টিসিএস সাইকেল বাড়ায় ইনসুলিন, গ্লুকাগন বাড়ায় গ্লুকাগন কর্টিসল, গ্লুকোনিওজেনেসিস বাড়ায় ইনসুলিন। তাহলে হরমোনাল কারা কারা বাড়ায় আমরা পড়ে নিব, হরমোনাল কারা কারা কমায় আমরা একটু দেখে নেব। তাহলে বক্সের মধ্যে হরমোনাল বিষয়গুলো আপনি ভালো করে পড়বেন। তার মানে এর মাধ্যমে আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজমটা শেষ করলাম। এটা অনেক লম্বা সময় নিয়ে বললাম এই কারণে যে কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকেই 2 থেকে 3টা কোশ্চেন আসে। প্রোটিন মেটাবলিজম অত বেশি ইম্পর্টেন্ট না, আমি এটা এত বেশি সময়ও দিব না, আমি জাস্ট শুধু দাগাই দিব কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে। তাহলে এখন আসেন অ্যামাইনো অ্যাসিড পুল। অ্যামাইনো অ্যাসিড পুল পেজ নাম্বারটা হবে এখানে 28। অ্যামাইনো অ্যাসিড পুলের আপনি এই ফ্লো চার্টটা একটু খেয়াল করবেন। ফ্লো চার্টটা পেজ নাম্বার 28-এ আছে। অ্যামাইনো অ্যাসিড পুল হচ্ছে 100 গ্রাম, এটা একটু দাগান। অ্যামাইনো অ্যাসিডের পুলের সোর্স হচ্ছে এই যে দেখেন 3টা, ডায়েটারি প্রোটিন, বডি প্রোটিন, এন্ডোজেনাসলি সিনথেসাইজ প্রোটিন। আচ্ছা, মেটাবলিক ফিটটা দরকার নেই। ইন্টারমিডিয়েট মেটাবলিজম, এখানে একটু একটা স্টার চিহ্ন দেন, যে প্রোটিনের অ্যানাবলিক পাথওয়ে হচ্ছে 5টা, একটা স্টার দেন, আর ক্যাটাবলিক পাথওয়ে হচ্ছে 4টা। তাহলে দেখেন ট্রান্স অ্যামাইনেশন, ডি অ্যামাইনেশন এগুলো কিন্তু ক্যাটাবলিক পাথওয়ে, খেয়াল রাখবেন যে প্রোটিনের ক্যাটাবলিক পাথওয়ে ট্রান্স অ্যামাইনেশন এবং ডি অ্যামাইনেশন। এবং মজার বিষয় হলো দেখেন ডি অ্যামাইনেশনে অ্যামোনিয়া রিমুভ হবে অ্যামোনিয়া ফর্মে। তাহলে এখন বলেন তো ট্রান্স অ্যামাইনেশন এবং ডি অ্যামাইনেশন কোনখানে অ্যামোনিয়া রিমুভ হবে অ্যামোনিয়া ফর্মে? তাহলে উত্তর হলো, তাহলে অ্যামোনিয়া তৈরি হয় কোন পাথওয়েতে? অ্যামোনিয়া তৈরি হবে হচ্ছে ডি অ্যামাইনেশনে, এখানে অ্যামাইনো গ্রুপটা রিমুভ হবে। আচ্ছা, নাইট্রোজেন ব্যালেন্সটা আপনি 3টা স্টার দেন। পেজ নাম্বার 29-এ দেখেন নাইট্রোজেন ব্যালেন্স, এখান থেকে মাঝে মধ্যে আসে, বিশেষ করে টাইপসটা আপনারা একটু খেয়াল করবেন। টাইপস অফ নাইট্রোজেন ব্যালেন্স, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স কোথায় কোথায় হয়, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স কোথায় কোথায় হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স, ডায়াবেটিস মেলাইটাস, ম্যালিগন্যান্সি, এগুলো আপনি খেয়াল রাখবেন, বুঝতে করবেন। আচ্ছা, পেজ নাম্বার 30-তে আসেন। পেজ নাম্বার 30-তে একটু খেয়াল করেন। পেজ নাম্বার 30-তে দেখেন গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডের একটা বক্স আছে, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের একটা কলাম আছে, বোথ। তাহলে দেখেন কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মাত্র 2টা, একটা হচ্ছে লিউসিন, লাইসিন। পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, পরীক্ষা যে কোনো সময় চলে আসবে। এবং আমার মন ডাকতেছে, মন বলতেছে আপনাদের এই সামনের রেসিডেন্সি এক্সামিনেশনে পরীক্ষা আসবে ফলিং আউট দ্য কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। মনে রাখবেন লিউসিন এবং লাইসিন ছাড়া বাদ বাকি সব অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লুকোজেনিক। মানে কি? যে অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি হবে। কিটোজেনিক মানে কি? যে অ্যামাইনো অ্যাসিড থেকে কিটোন বডি তৈরি হবে। ক্লিয়ার? এর সাথে আপনি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড দেখেন, এখানে 5টা, এখানে 3টা, 8টা, এখানে 2টা, 10টা। তাহলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড টোটাল হচ্ছে 10টা, কোন কোন বইয়ে 8টা বলা হয়েছে, এবং সেমি এসেনশিয়াল হচ্ছে 2টা, একটা হচ্ছে আর্জিনিন, একটা হচ্ছে হিস্টিডিন। তাহলে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড অলরেডি চলে আসছে। তাহলে এখানে আপনি দেখেন লিউসিন, লাইসিন আছে কিনা, দেখেন এই যে দেখেন লিউসিন আছে, দেখছেন লাইসিন আছে। তাহলে লিউসিন, লাইসিন হচ্ছে কিটোজেনিক, এই 2টা বাদে বাকি সব ট্রু। এখন আসেন ট্রান্স অ্যামিনেশন। ট্রান্স অ্যামিনেশনে এখানে কি হবে? ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড টু কিটো অ্যাসিড। তাহলে মনে রাখবেন ট্রান্স অ্যামিনেশনে অ্যামাইনো গ্রুপ শুধু ট্রান্সফার হবে, এটা রিমুভ হবে না। কিন্তু ডিঅ্যামিনেশনে অ্যামাইনো গ্রুপ রিমুভ হয়ে অ্যামোনিয়া হিসাবে বের হয়ে যাবে। কিন্তু এখানে ট্রান্স অ্যামাইনেশনে অ্যামাইনো গ্রুপ একটা অ্যামাইনো গ্রুপ একটা অ্যামাইনো অ্যাসিড থেকে একটা কিটো অ্যাসিডে ডোনেট করবে, তখন কিটো অ্যাসিডটা হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডটা হয়ে যাবে কিটো অ্যাসিড। এখানে দেখেন নো ফ্রি অ্যামোনিয়া ইজ লিবারেটেড, কথা অত্যন্ত ইম্পর্টেন্ট, কথাগুলো একটু দেখান। এবং সকল অ্যামাইনো অ্যাসিড অংশগ্রহণ করবে, কিছু অ্যামাইনো অ্যাসিড অংশগ্রহণ করবে না। সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কি কি একটু দেখান? লাইসিন, থ্রিওনিন, প্রোলিন, হাইড্রোক্সিপ্রোলিন। ইউজুয়ালি 3টা কিটো অ্যাসিড ইনভলভ, আলফা কিটো গ্লুটারেট, অক্সালো অ্যাসিটেট, পাইরুভেট, এই 3টা কিটো অ্যাসিড ইনভলভ। সেলেন ফিচারটা একটু দেখান, সেলেন ফিচারের মধ্যে সাবস্ট্রেটটা দেখান, পসিবল সাইটটা দেখান। এনজাইম পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, অ্যামাইনো ট্রান্সফারেস, এখানে অ্যামাইনো ট্রান্সফারেস হচ্ছে 2টা, অ্যামাইনো ট্রান্সফারেস। তাহলে আপনি একটু খেয়াল করবেন ট্রান্স অ্যামিনেশনে এনজাইমের নাম হচ্ছে অ্যামাইনো ট্রান্সফারেস। এই অ্যামাইনো ট্রান্সফারেস হচ্ছে 2টা, একটা হচ্ছে এএলটি আর একটা হলো এএসটি। এএলটি কে আমরা বলি এসজিপিটি আর এএসটিটাকে আমরা বলি এসজিএমপি।
ওটি, এটা আপনারা সবাই জানেন। এবং কোএনজাইমের নাম কি? পাইরিডক্সাল ফসফেট। কোএনজাইমের নাম কি? পাইরিডক্সাল ফসফেট। পাইরিডক্সাল ফসফেট, পাইরিডক্সাল ফসফেট, এটা আসে হচ্ছে ভিটামিন B6 থেকে। তাহলে এই দুইটা হচ্ছে এনজাইম, এটা হচ্ছে কোএনজাইম। তাহলে পরীক্ষায় কি আসতে পারে না? ফলোইং এনজাইম ইনভলভ ইন টিসা সাইকেল, ফলোইং কোএনজাইম ইনভলভ ইন টিসা সাইকেল, ফলোইং ভিটামিন ইনভলভ ইন টিসা, sorry, following enzyme involved in transamination, following coenzyme involved in transamination, following vitamin involved in transamination. তাহলে দেখেন AST একটা এনজাইম, ALT একটা এনজাইম, দুটাতেই পাইরিডক্সাল ফসফেট ইনভলভ। এখন আসেন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, আমরা অলরেডি বলেছি। এখানে কি হবে? রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ অফ অ্যান অ্যামাইনো অ্যাসিড অ্যাজ ফ্রি অ্যামোনিয়া। তাহলে সাবস্ট্রেটটা দেখান, প্রোডাক্টটা দেখান, সাইডটা দেখান। এবং কোএনজাইম দেখেন NAD, কোএনজাইমটার নাম হচ্ছে NAD। তাহলে ট্রান্সঅ্যামিনেশনে কোএনজাইম হচ্ছে পাইরিডক্সাল ফসফেট, সেখানে B6 ইনভলভ। আর এখানে কোএনজাইম হচ্ছে NAD, এখানে হচ্ছে B3 ইনভলভ। তাহলে ভিটামিন কোএনজাইমগুলো পরীক্ষায় যেহেতু আসতেছে আপনারা খেয়াল রাখবেন। ফলোইং স্টেটমেন্ট আর ট্রু ফর অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। তাহলে ডিঅ্যামিনেশনের সেলিন ফিচারটা আপনি যদি ভালো করে পড়েন তাহলে আপনি এই উত্তরটা আপনি ভালো করে দিতে পারবেন। আচ্ছা, এখন আসেন মেটাবলিজম অ্যামোনিয়া। এইটাই পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, খুব ভালো করে পড়তে হবে। মেটাবলিজম অ্যামোনিয়া পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস। অ্যামোনিয়ার সোর্স, অ্যামোনিয়ার ফিট। তো আমরা যদি একটু খেয়াল করি আপনারা একটু দেখেন, আমরা যে প্রোটিনটা খাই এই প্রোটিন থেকে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড ট্রান্সঅ্যামিনেশন এবং অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনের মাধ্যমে আলটিমেটলি তৈরি হয় হচ্ছে অ্যামোনিয়া। তাহলে আমরা প্রোটিন খাই, এন্ড প্রোডাক্টের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডের দুইটা মেটাবলিক পাথওয়ে, একটা হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন আর একটা হলো অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। আলটিমেটলি তৈরি হলো অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াটা হচ্ছে টক্সিক সাবস্টেন্স। এই অ্যামোনিয়া থেকে তৈরি হবে হচ্ছে ইউরিয়া। ক্লিয়ার? তাহলে ফ্লো চার্টটা দেখেন, আমরা যে প্রোটিনটা খাই এই প্রোটিন থেকে তৈরি হবে অ্যামোনিয়া। আপনি যদি কিছুই মনে রাখতে না পারেন, আমরা যে প্রোটিন খাই এই প্রোটিন থেকে তৈরি হবে অ্যামোনিয়া। অ্যামোনিয়াটা হচ্ছে টক্সিক, এই অ্যামোনিয়া থেকে তৈরি হবে ইউরিয়া বাই ইউরিয়া সাইকেল। তাহলে এটা হচ্ছে একটা ফ্লো চার্ট। তাহলে একটা জিনিস দেখেন, অ্যামোনিয়ার সোর্স কি? অ্যামোনিয়ার সোর্স হচ্ছে 5টা। এই ভিতরে না পড়লেই হবে, আপনি অ্যামাইনো অ্যাসিড পড়েন, গ্লুটামাইন পড়েন, ব্যাকটেরিয়াল অ্যাকশন পড়েন, অ্যামাইন পড়েন, পিউরিন পাইরিমেট পড়েন, এই 5টা পয়েন্ট আপনি মুখস্থ করবেন। তাহলে সোর্স অফ অ্যামোনিয়া, আপনি যদি সোর্স 5টা মুখস্থ রাখেন, তাহলে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, কয়েকবার পরীক্ষায় আসছে। এখন আসেন ফিট অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়ার 1 নম্বর ফিট কি? অ্যামোনিয়া থেকে তৈরি হবে ইউরিয়া বা ইউরিয়া সাইকেল, অত্যন্ত ইম্পর্টেন্ট এই স্টেপ। তাহলে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হবে বা ইউরিয়া সাইকেল। কোন অর্গানে? লিভার। এছাড়াও গ্লুটামাইন তৈরি হবে, অ্যামোনিয়াম সল্ট তৈরি হবে, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যামোনিয়ার সোর্স এবং ফিট এবং অ্যামোনিয়ার ডিসপোজাল পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। তাহলে এখন আসেন ইউরিয়া। তাহলে